ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। প্লিজ, প্লিজ, প্লিজ যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন। প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্লিজ মালিক, আমাকে ছেড়ে দেন। কেউ যদি একবার দেখে নেয় তাহলে আমার কলঙ্ক ছড়িয়ে পড়বে, আর এই বাসা থেকে আমাকে তাড়িয়ে দিবে, আর আমার চাকরিটা চলে যায়। মালিক প্লিজ, আমার সাথে এরকম করবেন না ছোট মালিক। আমি এতদিন ধরে যে তোকে বলেছি আমি সত্যি তোকে ভালোবাসি, আর তুই রাজি হলে আমি তোকে বিয়ে করতে চাই। বাসায় সবাইকে বলবো, আর তুই রাজি হচ্ছিস না কিসের জন্য? দেখেন মালিক, আপনি বোঝার চেষ্টা করেন। আমাদের এই রকম সম্পর্ক কেউ মেনে নেবে না, তাই প্লিজ আমাকে যেতে দেন বাইরে। না, তোকে তো ছেড়ে দেওয়ার জন্য আমি আজকে এখানে নিয়ে আসিনি। আজকে বাসায় কেউ নেই। আজকে আমি তো সর্বনাশ করে ছাড়বো। প্লিজ এরকম কোনো কিছু করবেন না মালিক। দেখেন মালিক, আমি আমার স্বামীর জন্য আমাকে তৈরি করেছে। প্লিজ মালিক, আমাকে কলঙ্কিত করবেন না মালিক। কিন্তু আদনান আফরিনের কথায় কান না দিয়ে আফরিনকে এক ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল, আর আদনানের দেহটা আফরিনের দেহের উপর এলিয়ে দিল। আফরিন ব্যথা সহ্য করতে না পেরে কুকিয়ে উঠল, আর আদনানকে কাকুতি মিনতি করতে লাগলো যাতে করে আদনান আফরিনকে ছেড়ে দেয়, আর আফরিন তার ইজ্জত নিয়ে এখান থেকে চলে যেতে পারে। কিন্তু আদনান তার কোনো কথায় কান দিচ্ছে না। তার মতো গতি অন্যরকম। রুমে ক্যামেরা সেট করে রেখেছে। আজকে সেই ভিডিও ধারণ করবে। আপনি আদনানের অত্যাচারগুলো সহ্য করতে পারতেছে না। এই প্রথম কোনো পুরুষ তাকে এভাবে স্পর্শ করতেছে, আর তাও এমন জায়গায় স্পর্শ করতেছে যেটা সে কখনো কল্পনা করতে পারতেছে না। শেষ পর্যন্ত আফরিন আদনানের কাছে হার মেনে নিল, আর আদনান তার দেহের খোরাক মিটিয়ে নিল। আফরিন দেহ পেয়ে আদনান যখন আফরিনকে ছেড়ে দিল, আফরিন তখন অনেক জোরে জোরে কান্না করতে লাগলো, আর আদনান তাকে একটা ধমক দিয়ে থামিয়ে দিল। একদম ন্যাকামি কান্না করবে না, বুঝছিস? আর আমার চোখের সামনে একদম কান্না করবে না, তাহলে কিন্তু অবস্থা খারাপ করে ছেড়ে দেব। আফরিন কোনো কথা বলতে পারতেছে না ভয় পেয়ে। আর আদনান এমনিতে অনেক খ্যাপাটে একটা অভ্যাস আছে যে একটা কিছু বললে সেটা করেই ছাড়বে। আর আফরিন এখানে অনেক দিন যাবত আছে, তাই তার ধারণা আছে আদনান এর ব্যবহারগুলো সম্পর্কে। সে খুব ভালোভাবেই জানে। তারপর আদনান ক্যামেরাটা বের করে ভিডিও ফুটেজ একটু আফরিনকে দেখিয়ে দিল, আর আফরিন সেটা দেখে তার ভিতরটা একদম ফেটে গেল। এটা কি হলো? এখন আফরিন আর বেঁচে থাকার ইচ্ছা নেই। এখন আফরিনের মরে যাওয়ার ইচ্ছা করতেছে। প্লিজ আপনি ভিডিওটা ডিলিট করে দেন। প্লিজ প্লিজ, আপনি আমার জীবন নিয়ে খেলা করবেন না। প্লিজ ভিডিওটা আপনি ডিলিট করেন। ডিলিট করব, তবে একটা শর্ত আছে। আমাকে তোকে বিয়ে করতে হবে, আর আমরা এখনই সেটা করে আসবো। আপনার মাথা ঠিক আছে? আপনি এসব কি বলতেছেন? আমি এরকম কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে, তুই যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমি এই ভিডিওটা ফেসবুক থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সবখানে শেয়ার করে দেব। না প্লিজ, এরকম কিছু করবেন না। তাহলে আমার জীবন তো যাবে, সাথে আমার বাবা মাকে সমাজে নানা ধরনের কথা শুনতে হবে। প্লিজ এরকমটা করবেন না, আপনার হাতে ধরি, পায়ে পড়ি। যদি এরকম কোনো কিছু হয় তাহলে তো খুব ভালো, কারণ তুই যদি আমার না হতে পারিস তাহলে তুই কারো হতে পারবি না। আফরিন আর একটা কথা বলতে পারলো না। এখন সে মুখ বুজে সবকিছু সহ্য করে নিতে বাধ্য হচ্ছে, কারণ মুখ বুজে সহ্য না করে নিলে তার জীবন তো শেষ হয়ে যাবে, সাথে তার বাবা মার জীবনটাও অকালে মৃত্যুর যন্ত্রণা পেতে থাকবে। না মরেও তাদেরকে মৃত্যুর যন্ত্রণা পেতে হবে প্রতিনিয়ত। সমাজের নানা ধরনের কটূক্তি শুনতে হবে। তা থেকে এখন আদনান সাহেব যেটা বলতে চায় সেটাই আফরিনকে মেনে নিলে মুখ বুজে। তার যতই কষ্ট হোক, আর আফরিন ভালো করে জানে এখন এখান থেকে তার সুখের দিন শেষ, কষ্টের দিন শুরু। কারণ আদনানের বাবা মা কখনো এটা মেনে নেবে না। আর আদনান যে কি করবে সেটা এখন থেকে বুঝতে পারতেছে। তার সাথে যে কি করবে আদনান, আর কি ব্যবহার যে করবে। হ্যালো দীপ্ত, কোথায় তুই রে? তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে আমাদের আড্ডাখানায় চলে আয়। আজকে আমি বিয়ে করতেছি, বাসায় না জানিয়ে। আর এই কথা যেন কেউ জানতে না পারে। কি বলছিস? এইসব মাথা ঠিক আছে তোর? আর বাসায় না জানিয়ে বিয়ে করার কি আছে? আঙ্কেল আন্টি তো চাচ্ছে তোকে বিয়ে দিতে। তাহলে তুই বাসায় না জানিয়ে বিয়ে করবি কিসের জন্য শুনি? তোকে এত বেশি বুঝতে হবে না, তোকে যেটা বলেছি সেটা কর। আর শরীফ কোথায়?
শরীফকে নিয়ে তাড়াতাড়ি অফিসে চলে আয়। 2 জন সাক্ষী লাগবে আর উকিল লাগবে 1 জন, সেটা আমি ম্যানেজ করব। এখন তুই আর শরীফ তাড়াতাড়ি কাজী অফিসে চলে আয়। তুই কি পাগল হয়েছিস? কি বলতেছিস? আঙ্কেল আন্টিকে না জানিয়ে তুই যদি বিয়ে করিস, আর এটা তো ছেলে খেলা না, বা যখন যেটা চাইলাম সেটাই করলাম, এরকম তো কিছু না। তাই তো, তাহলে এরকম পাগলামি করতেছি কিসের জন্য? আঙ্কেল আন্টির বিরুদ্ধে গিয়ে বিয়ে করবি, তারা কি মেনে নেবে? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুই আমাকে সাহায্য করবি না, সেটা আমি খুব ভালো করে জানি। তোকে আমার ফোন দেওয়া ভুল হয়েছে। তুই থাক, তোকে আসতে হবে না। আচ্ছা, আমি বের হচ্ছি আর শরীফকে নিয়ে যাচ্ছি। আর একটা বার ভেবে দেখো। আমি অনেক ভেবেচিন্তে তারপরে ডিসিশন নিয়েছি, তুই যদি আসতে পারিস তোর শরীফকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়। আমি এখন শরীফকে ফোন দিতে পারবো না, কারণ শরীফকে ফোন দিলে শরীফ সবাইকে সবকিছু আগে থেকেই বলে দিবে। তাই আমি শরীফকে ফোন দিচ্ছি না, তুই শরীফকে যে কোনো একটা কিছু বলে ম্যানেজ করে তাড়াতাড়ি নিয়ে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু কন্ট্রোল করতেছি, তোকে এটা নিয়ে বেশি কিছু ভাবতে হবে না। আমি সব কিছু ম্যানেজ করে তারপর শরীফকে নিয়ে যাচ্ছি। তুই কাজী অফিসে চলে আয়, আমিও যাচ্ছি। তারপর আদনান আফরিনকে নিয়ে গাড়িতে করে কাজী অফিসের সামনে চলে আসলো। আর এদিকে থেকে দীপ্ত আর শরীফকে টালবাহানা দিয়ে কাজী অফিসে নিয়ে আসলো। দীপ্তকে বলল না যে আদনান বিয়ে করবে। দীপ্ত শরীফকে বলেছে যে দীপ্তর একটা খুব কাছের বন্ধু বিয়ে করতে যাচ্ছে, সে কখনো একটু যাইতে হবে। আর একা সেখানে যাওয়াটা কেমন হয়ে যায়, তাই তাদেরকে ইনভাইট করেছে, ভরপুর খাওয়া দাওয়া হবে। আর শরীফ বিয়ের কথা শুনে তার তড়িঘড়ি করে রেডি হয়ে বেরিয়ে আসলো। তারপর দীপ্ত আর শরীফ এসে কাজী অফিসের সামনে উপস্থিত হলো। শরীফ কাজী অফিসের দেখে একটু অবাক হলো, কারণ দীপ্ত তো বলেছিল যে বাসায় যাবে, তারা এখন কাজী অফিসে কি করে? শরীফ ভেবে নিল হয়তো কাজী অফিসে এখন বিয়ে হবে, তারপর সোজা বাসায় গিয়ে ভরপুর খাওয়া দাওয়া হবে। তার জন্য সে হাসি মুখে দীপ্তকে জড়িয়ে ধরে, ধন্যবাদ বন্ধু, এত সুন্দর একটা বিয়ের আয়োজনে তাকে নিয়ে আসার জন্য। দীপ্ত কোনো কথা না বলে চুপচাপ মুচকি হাসি দিয়ে শরীফকে নিয়ে ভিতরে চলে আসলো। আর শরীফ যখন ভিতরে প্রবেশ করলো, ভিতরে প্রবেশ করে আদনানকে দেখে অবাক হয়ে গেল আর অনেকটা চমকে গেল। কিরে আদনান, তুই এখানে কি করতেছিস? আর আফরিন এখানে কি করে? আমি এখন বিয়ে করতে যাচ্ছি, তাও আবার আফরিনকে। তোদের কোনো সমস্যা আছে? কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? এরকম একটা কাজের মেয়েকে তুই বিয়ে করবি? তোর মাথা কি ঠিক আছে? আঙ্কেল আন্টি জানতে পারলে কি হবে? দেখ, বেশি জ্ঞান দিতে আসবি না। এখন আমি যেটা বলতেছি সেটা শুনবি নাকি শুনবি না সেটা আমি এখন বুঝতে পারতেছি না, বাট আমি এখন যেটা করতেছি আমাকে করতে দিবি, বেশি কথা বলবি না। আচ্ছা, আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আফরিন, তোমাকে বলতেছি, তুমি কোন হিসেবে একজন বাড়ির কাজের মেয়ে হয়ে মালিককে বিয়ে করতে চাও? তোমাকে কি আঙ্কেল আন্টি মেনে নেবে? তুমি কি অবুঝ? তুমি কি বুঝতে পারো না সব? দেখেন, আপনি এত বড় কথা বলতে পারেন না। আমরা দুজন দুজনকে ভালোবেসেই বিয়ে করতেছি। আর আদনান বলেছে যে বাসায় ম্যানেজ করতে পারবে, তাই আমি রাজি হয়েছি। আমি বুঝতে পেরেছি তোমার টাকার লোভ ধরে ফেলেছে, তার জন্য মালিকের ছেলেকে পটিয়ে বিয়ে করে নিচ্ছো। তাই তাই না? তার সাথে সারা জীবন খুব সুখে থাকতে পারো। আপনি যেটা ভাবতেছেন বা বলতেছেন ঠিক বলতেছেন। আমি টাকার জন্য বিয়েটা করতেছি। টাকা ছাড়া এই দুনিয়াতে কি আছে বলেন? টাকাই তো সবকিছু। আচ্ছা, তোমার টাকা লাগবে, বলো, আমি তোমাকে টাকা দেব। তাও আদনানকে বিয়ে করা থেকে বিরত থাকো। তোমাকে আমি টাকা দিচ্ছি, তোমার যত টাকা লাগে তুমি নিয়ে চলে যাবে এখান থেকে অনেক দূরে। দেখ শরীফ, তোকে এখানে যা করার জন্য আনা হয়েছে তুই সেটা কর, আর এর থেকে বেশি কোনো কথা বলবি না, আর এত টাকার গরম দেখাতে আসবি না আমার সামনে। ঠিক আছে, তোমার যেটা মন চাচ্ছে সেটা করো। আমি আর কি বলবো? তোকে আমার আর কিছু বলার নেই। দেখেন, এখন অনেক কথা শুরু হয়েছে আমাকে নিয়ে। আর যখন প্রকাশ পাবে তখন বিষয়টা কেমন হবে বুঝতে পারতেছেন। আমাকে বিয়ে না করলেই মনে হয় ভালো হবে আপনার জন্য। একদম মুখে কস্টেপ লাগিয়ে দেবো যদি আর একটা আমার কথার উপর কথা বলেছো, তাহলে কিন্তু মোটেও ভালো হবে না তোমার সাথে। কি করবেন? মেরে ফেলবেন? তাহলে মেরে ফেলেন। আমি তো তাও আমার মনের ভাব প্রকাশ করে যাব। আপনি হয়তো আপনার ভালো মন্দ বুঝতে পারেন না, কারণ আপনি অনেক বড় লোকের ছেলে। আপনার কখনো টাকার অভাব হয় না, বা আপনি কোনো কিছুর অভাব বুঝতে পারেন না। আমরা গরিব মানুষ, আমরা সব কিছুর অভাব বুঝতে পারি। তোমার লেকচার আমি বাসায় গিয়ে শুনতেছি। এখানে যদি আর একটা লেকচার দিছো তাহলে কিন্তু তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবো, তারপর তোমার বাবাকে পুঁতে ফেলবো।
এতক্ষণে শরীফ আর দীপ্ত বুঝতে পারলো যে আদনান জোরপূর্বকভাবে আফরিনকে বিয়ে করতেছে। এখানে আফরিনের কোনো দোষ নেই। তারপর শরীফ আফরিনের দিকে ভীতু চোখে দৃষ্টিতে তাকালো এবং ইশারায় ক্ষমা চেয়ে নিল। আর আফরিন ছলছল চোখে নিচের দিকে তাকিয়ে রইল। কি বলবে এখানে? নিরুপায়, কোনো কথা বলতে পারবে না। তারপর কাজী সাহেব বিয়ে যথারীতি অনুযায়ী কার্যক্রম শুরু করে দিল এবং সুন্দরভাবে কার্যক্রম শেষ করে দিল। আর এখন থেকে আদনান এবং আফরিন দুজনেই বৈধভাবে স্বামী স্ত্রী। এক পলকে সবকিছু পাল্টে গেল। আর শরীফ দীপ্ত এই বিয়ে সাক্ষী হয়ে রইল। শরীফ আর দীপ্ত আদনানের আর আফরিনের বাসায় পৌঁছে দিল। আর বাসায় এসে দেখে যে বাসায় এখনো কেউ ফিরে আসে নাই। তাই দীপ্ত আর শরীফকে কিছু টাকা দিয়ে দিল আদনান, আর বলল যে তারা গিয়ে পার্টির আয়োজন করতে। একটু পর আদনান যাবে সেখানে। বাসায় লোকজন চলে আসলে দীপ্ত আর শরীফ সেখানে থেকে চলে গেল। আদনান কিছু বলল না, কারণ জানাই যে আদনান ইচ্ছাকৃতভাবে বিয়েটা করেছে। আর আফরিনের এখানে কোনো দোষ নেই। এখানে আফরিনকে কোনো কিছু বলার তাদের কাছে বোকামি মনে হবে। তাই তারা চুপচাপ চলে গেল। দীপ্ত আর শরীফ চলে যাওয়ার পর আদনান হুট করে আফরিনকে কোলে তুলে নিল এবং নিজের রুমের উদ্দেশ্যে রওনা দিল। আফরিনকে নিয়ে যাচ্ছে আর আফরিনের ভেতরটা শুকিয়ে যাচ্ছে। এবার না জানি কোন ধরনের অত্যাচার তাকে সহ্য করতে হয়। আপনি আমাকে এভাবে অত্যাচার করতেছেন কিসের জন্য? আমার ভুল কোথায়? তোকে বলেছিলাম না, আমার থেকে খারাপ তোর জীবনে কেউ আসবে না। দেখ, আমি তোর জীবনে এসে গেছি। এবার তোর দেখ কি অবস্থা করি। প্লিজ, ছোট দেখে আমাকে ছেড়ে দেন। আমাকে যেতে দেন। আমি বাসায় যাব। আমার এখানে ভয় লাগতেছে। তোকে কি বাসায় যাওয়ার জন্য বিয়ে করে নিয়ে আসলাম? তুই এখন আমার গোলাম হয়ে থাকবি। আমি যেটা বলবো সেটা করবি। আর একটা যদি কথা বলেছিস, তাহলে তোকে এখন এমন পিটান পিটাবো। আপনি কেন আমার সাথে এরকম করতেছেন? প্লিজ আমাকে যেতে দেন। আমার খুব খারাপ লাগতেছে, ব্যথা লাগতেছে। আফরিন মাত্র কথাটা বলা শেষ করলো আর সাথে সাথে আদনান আফরিনের মুখ চেপে ধরলো তার হাত দিয়ে। আফরিন শুধু শব্দ করতে পারতেছে, শব্দ হচ্ছে, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। এদিকে আদনান হিংস্রতার সাথে আফরিনের দেহের উপর ঝাঁপিয়ে পড়লো আর তার দাঁত দিয়ে আফরিনের গায়ে কত বিক্ষত করতে লাগলো। আর তার হাত দিয়ে আফরিনের গায়ে কিছু জায়গায় এমনভাবে দাগ কাটলো যাতে আফরিন ব্যথা পেয়ে কান্না করে দিল। কিন্তু সেদিকে আদনানের কোনো খেয়াল নেই। তোকে এত করে বলেছিলাম তুই আমাকে সুন্দরভাবে বিয়ে কর, তাহলে আজকে তোকে এত কষ্ট পেতে হতো না। তুই যত আমাকে কষ্ট দিয়েছিস, প্রতিটা কষ্টের মাসুল তোকে দিতে হবে। আজকের পর থেকে সারা জীবন আর নিজেকে সবসময় প্রস্তুত রাখবে। যখন যেটা লাগবে আমি তোর থেকে তখন সেটাই নিয়ে নিব, বুঝছিস? আপনি আমাকে এত অত্যাচার করবেন না। তার থেকে আমাকে ফেলেন প্লিজ। তার থেকে আমাকে মেরে ফেলেন প্লিজ। এত তাড়াতাড়ি মরে যাওয়ার ইচ্ছা তোকে আমি কি বলেছিলাম তখন? কেমন দেমাগ দেখাইছিলি যে আমি তোকে কিছু করতে পারবো না? দেখেন ছোট মালিক, আমরা গরিব মানুষ। আপনারা শুধু আমাদের অত্যাচার করতে পারবেন, তাছাড়া কোনো কিচ্ছু না। বুঝতে পেরেছি। এরকম ইমোশনাল ডায়লগ আমার সামনে মারবি না। যা, এখন এক কাপ কফি বানিয়ে নিয়ে আই। আমার খুব ব্যথা করতেছে ছোট মালিক। আমাকে বাসায় যেতে দেন। আমি কোনো কাজ করতে পারবো না এখন। তোকে বলছি না, আজকের পর থেকে তোর এটাই বাড়ি আর তোর বাসায় যাওয়া হবে না। আজকের পর থেকে তুই ভুলে যা তোর কোনো বাসা আছে, এই বাসা ছাড়া। কেন আমার সাথে এরকম করতেছেন? আমি বুঝতে পারতেছি না আমি কি ভুল করেছি। তুই যদি আর একবার আমার মুখের উপর তর্ক করেছিস, তোকে যে আমি কি করে ফেলবো আমি বুঝতে পারছি না। তোকে যেটা বলেছি তুই সেটা কর। এক কাপ কফি বানিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি। আফরিন সেখানে একটা কথা বলার সাহস পেল না। আফরিন খুব ভালো করে জানে আদনান রেগে গেলে তার মাথা ঠিক থাকে না। কখন কি করবে আফরিন সেটা খুব ভালো করেই জানে। তাই নিজের কষ্ট হলো আদনানের কথা মেনে চলতে লাগলো। আর সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে আদনান তাকে কেন বিয়ে করে নিয়ে আসলো। আফরিন চুপচাপ থাকলো আর তার কথা মতো সব কিছু করছে। হুট করে বাসার কলিং বেল বেজে উঠলো। তার মানে বাসার সবাই চলে এসেছে। এটা ভেবে আফরিন খুব খুশি হলো যে এখন অন্তত এই মানুষটা, তার দানবের মতো অত্যাচার তাকে সহ্য করতে হবে না। আফরিন দৌড়ে গিয়ে মেইন ডোর খুলে দিল। খুলে দিয়ে দেখে সবাই হাসি মুখে বাসার ভিতর প্রবেশ করতেছে। আর আফরিনের অবস্থা দেখে সবাই 1 মিনিটে সেখানে চুপ হয়ে গেল, কারণ আফরিনের কাপড় ঠিক ছিল না। যে কেউ দেখলে আফরিনকে সন্দেহ করবে। আফরিন এতটাই ব্যস্ত ছিল যে তার নিজের দিকে তাকানোর কোনো হুঁশ ছিল না, যার জন্য সে বুঝতে পারেনি যে তার শরীরে কি আছে আর কি নেই। আফরিন নিজের দিকে তাকিয়ে অবাক হলো আর সেখানে লজ্জা পেয়ে যেতে ধরলেই তার মালকিন মানে আদনানের মা তাকে দাঁড় করিয়ে দিল।
কি অবস্থা তোমার শরীরে? তোমার কি হয়েছে? আর তোমাকে দেখে এরকম লাগতেছে কেন? কিছু না বেগম সাহেবা, আমি এখন একটু রুমে যাই, একটু পরে কথা বলি। তুমি ভালো করে জানো আমি তোমাকে আমার মেয়ের মতো দেখি, তাই আমার থেকে কোনো কিছু লুকোনোর কোনো দরকার নেই। কি হয়েছে বাসায় আমাকে বলো। কই কিছু না তো, আমার আবার কি হলো? আর বাসায় তো কোনো কিছু হয়নি, সবকিছু ঠিকঠাক আছে, সব দেখতেই পাচ্ছেন আপনি। বাসায় সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তোমার সবকিছু ঠিকঠাক নেই, তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার কি হয়েছে বলো। আর তোমরা এখানে কি নাটক দেখছো? যে যার রুমে যাও, ফ্রেশ হয়ে যে যার কাজে লেগে যাও। আরিফা চৌধুরীর কথা শুনে সবাই সেখানে একটু দাঁড়িয়ে থাকলো না, কারণ আরিফা চৌধুরীকে বাসা সবাই ভয় পায়, শুধু আদনান ছাড়া। আরিফা চৌধুরীর রাগ একমাত্র আদনানে কন্ট্রোল করতে পারে, তাছাড়া আরিফা চৌধুরীর রাগ কেউ কন্ট্রোল করতে পারে না। তাই সেখানে থেকে সবাই চলে গেল। তারপর আরিফা চৌধুরী আফরিনকে ডাক দিয়ে একটা রুমের ভিতর নিয়ে গেল, কারণ সবাই বুঝতে পারবে যেখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। আর তার শরীরের অনেক দাগ ছিল, আরিফা চৌধুরী সবার সামনে সেগুলো বলতে চাচ্ছিল না, আফরিনের খারাপ লাগবে তাই। আরিফা চৌধুরী বুদ্ধি খাটিয়ে সবাইকে তাড়িয়ে দিয়ে একটা রুমের ভিতর নিয়ে আসলো আফরিনকে। আচ্ছা মা, আমাকে সবকিছু খুলে বলো। আমি তো তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি, তোমাকে তো আমার মেয়ের মতো স্নেহ করি, তাহলে তুমি এরকম করতেছো? কিছু কি হয়েছে বাসায়? আমাকে খুলে বলো। বলতেছি তো বেগম সাহেবা, কিচ্ছু হয়নি আমার। তুমি আমার থেকে সবকিছু লুকিয়ে রাখতে পারবে না, কারণ তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, তোমাকে দেখলেই সবাই বুঝতে পারবে। আর আদনান কোথায়? আদনান সাহেব নিজের রুমেই আছে, আর আমি কাজ করতেছিলাম, তাই হয়তো আমার শরীরের কাপড় ঠিক ছিল না, ঘর মোছামুছি করতেছিলাম তো। তাহলে তোমার শরীরে এই দাগগুলো আসলো কোথা থেকে সেটা আমাকে বলো। দেখো, আমার থেকে কিছু লুকোনোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমি তোমার। কি করবে, মেরে ফেলবে নাকি খুন করে ফেলবে? কাউকে টাকা দিয়ে কোনটা? তুই এখানে কি করিস আর এভাবে কথা বলছিস কি জন্য আমার সাথে? দেখো মা, তুমি বাইরে থেকে এসেছো, এখন অনেক ক্লান্ত তুমি। এসব নিয়ে তোমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না, আমি দেখে নেব কি হয়েছে না হয়েছে। তুমি যাও, রেস্ট করো। বেয়াদব ছেলে, তুই যেটা করছিস মেয়েটাকে একা পেয়ে, আর আমি এটা তোর কাছে কখনো আশা করিনি। আমি এরকম একটা কলঙ্কিত ছেলের মা। আমি কোনো অবৈধ কাজ করিনি, আমি ওকে বিয়ে করে নিয়েছি। এবার হয়েছে? আর আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কথা বললে কিন্তু আমি তাকে খুন করে ফেলবো। কি বলতেছিস এসব কথা তুই? তোর বাবা শুনলে কি তোকে এই পৃথিবীর বুকে রাখবে? একটা কাজের মেয়েকে তুই বিয়ে করছিস, তোর লজ্জা করে না এটা বড় গলায় বলতে? দেখো মা, আমি তোমাদেরকে আগেই বলে রেখেছি, আমার পার্সোনাল লাইফে তোমরা কোনো হস্তক্ষেপ করবে না। তোমরা আমাকে জন্ম দিয়েছো আর আমাকে লালিত পালিত করেছো, ঠিক আছে, সবকিছু বুঝছি, কিন্তু আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমরা কোনো কথা বলবে না। আমি তোমাদের সন্তান হিসেবে মা বাবার উপর যেটা কতবার দায়িত্ব থাকে পালন করব, কিন্তু আমার পার্সোনাল জীবন দিয়ে তোমরা প্লিজ কেউ কোনো কথা বলবে না। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করেছিস সেটাই করেছিস। এখন আমার যেটা ভালো মনে হবে আমিও সেই ডিসিশনটাই নেব, মাথায় রাখিস। কথাটা বলে আরিফা চৌধুরী সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো না, সেখান থেকে হন হন করে চলে গেল। আর এদিকে আদনান একটা ডেভিল মার্কা হাসি দিয়ে আফরিনকে কোলে তুলে নিল, আর আফরিনকে কোলে তুলে নিয়ে আফরিনের কপালে চুমু দিয়ে একটা চুপচাপ করে দিল। এখন সে বুঝতে পারতেছে আবার তার উপর অত্যাচার হবে। আফরিন নিঃশব্দে কান্না করে যাচ্ছে, সে বের হয়ে যেতে পারতেছে না, তার ইচ্ছা মতো কোনো কিছু করতে পারতেছে না। এতদিন শুধু এমনিতে আদনান তাকে একটু ডিস্টার্ব করতো, বলতো যে তাকে বিয়ে করবে, তুই আমার সাথে প্রেম কর, এসব আজে বাজে কথা বলতো। আফরিন মনে করতো যে বড়লোকের ছেলে হয়তো একটু উচ্ছৃঙ্খল, তাই সে সবকিছু মেনে নিতে হবে। কিন্তু হঠাৎ করে আজকে যেটা করলো আদনান, সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না আফরিন। আদনান আফরিনকে নিয়ে এসে বিছানার উপর রেখে দিল। আফরিন তো ভয়ে শেষ, না জানি আবার হায়নার মতো তার উপর অত্যাচার শুরু হয়ে যায়। কিন্তু আফরিনের চিন্তা ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে আদনান তার এয়ারড্রপ থেকে একটা মলম বের করলো, আর সে মলম বের করে আফরিনের গায়ে যে ক্ষতগুলো ছিল সেখানে মলম লাগিয়ে দিতে লাগলো। যেখানে একটু বেশি আঁচড় লেগেছে, মানে রক্ত বের হয়েছে, সেখানে মলম লাগাতে আফরিন কেঁপে উঠলো। আর আদনান সেখানে ফু দিচ্ছে যাতে করে ব্যথাটা বা মলমের ঝাঁজটা বেশি না লাগে, তার জন্য মলম দেওয়া শেষ করে আদনান রুমে এক মুহূর্ত অপেক্ষা করলো না, বাইরে চলে আসলো। কিরে দীপ্ত, কোথায় আছিস? তোদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তোদেরকে কি বললাম মাত্র, চুপচাপ কি আছিস, কেউ ফোন দিচ্ছিস না? এই তো বাসায় আসলাম রে, গোসল করতে খুব ক্লান্ত লাগতেছিল তো, তাই ভাবলাম যে গোসল করে বের হয়ে তোকে ফোন করব। তাহলে তুই এখন বাসায় আছিস, গোসল করছিস নাকি এখনো গোসল না করে চুপচাপ শুয়ে আছিস, কোনটা? এই তো মাত্র গোসলে যাব, তুই ফোন করলি, আর ফোনটা তাড়াতাড়ি রিসিভ না করলে তো আবার
যত কাহিনী শুরু হইতো তোর আবার। আচ্ছা তাড়াতাড়ি বের হয়ে আয়, আমি তাড়াতাড়ি সবকিছু শেষ করতে চাই, বুঝছিস? বেশি সময় নেব না। আচ্ছা, তুই শরীফকে ফোন দিয়ে সেখানে ডাক দিয়ে নে। আমি এদিকে খুব তাড়াতাড়ি শেষ করে যাচ্ছি, বেশি সময় নেব না। আমি শরীফকে ফোন দিলে ও আসবে তোর মনে হয়? কেন যাবে না? শরীফকে ফোন দে, কোথায় আছে, কি করতেছে না করতেছে শোন, তারপর দেখ যায় কিনা। আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমি দেখতেছি শরীফের ব্যাপারটা। শরীফ আসবে নাকি না আসবে ওই শালাকে তো খুঁজে পাওয়া যায় না। আজকে যদি কোনো তেরামি করে তাহলে ওকে আমি আজকে খাইছি। তারপর আদনান শরীফকে ফোন করলো, আর শরীফ ফোন রিসিভ করে বলল তার বাবার সাথে জরুরি একটা কাজে বাইরে যাচ্ছে, সন্ধ্যার আগে ফিরে আসতে পারবে না। নানা ধরনের বাহানা দেখাচ্ছে, কিন্তু আদনান খুব ভালো করে জানে শরীফ এখন বাসায় আছে, সে এখন কোথাও যাবে না। এখন একটু আগে সে শরীফের বাবার সাথে কথা বলেছে ব্যবসার কাজে, আর তিনি বলেছে আজকে তিনি সম্পূর্ণ ফ্রি আছে, সন্ধ্যার পর তাদের একটা মিটিং আছে। আর এদিকে শরীফের কথা শুনে আদনানের প্রচুর রাগ হচ্ছে, শালা তোর বন্ধু নাকি শত্রু শরীফ। আদনান কোনো কথা না বলে ডিরেক্ট শরীফের বাসার উদ্দেশ্যে রওনা দিল, কারণ তাকে বাসা থেকে তুলে নিয়ে আসতে হবে, সে কখনোই আসবে না। আর এদিকে আফরিন কখন যে ঘুমিয়ে পড়েছে আদনানের বিছানায় এসে, সে বুঝতেই পারেনি। মলম লাগিয়ে দেওয়ার ফলে তার একটু আরাম মনে হয়েছিল, তাই সে ঘুমিয়ে পড়েছে। সারাদিন অনেক ক্লান্ত ছিল, আর ক্লান্ত থাকবেই না কেন, একটা মানুষকে যদি অতিরিক্ত অত্যাচার করে তাহলে তো তার শরীরের ভিতর ক্লান্তি চলে আসবে। তার উপর আদনানের রোমান্টিক টর্চার তো আছেই। আফরিন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিল, আর নিচে এসে দেখে সবাই তাকে নিয়ে এইটা ওইটা বলতেছে। কাজের মেয়ে হয়ে নাকি এখন সে বাড়ির বউ, তাকে নিয়ে নানা ধরনের কথা উঠেছে। যে কাজের মেয়ে, তোর এই দুঃসাহস কিভাবে হলো? তুই আমার প্রিয় মানুষকে বিয়ে করেছিস, তোর এই দুঃসাহস হলো কিভাবে রে? আফরিন কি বলবে না বলবে বুঝতে পারতেছে না। হঠাৎ করে পল্লবী বাসার ভিতরে প্রবেশ করে আফরিনের কাছে একটা কথা বলল, আর আফরিন ভয় পেয়ে আছে, কারণ আফরিন ভালো করে জানে পল্লবী আদনানকে অনেক আগে থেকে পছন্দ করে, কিন্তু আদনান পল্লবীকে পাত্তা দেয় না। কি হলো, কথা বলছিস না কিসের জন্য? কথা কানে যায় না? তুই আমার আদনানকে বিয়ে করেছিস কোন সাহসে? দেখেন ম্যাডাম, আমি এসব বিষয়ে কোনো কিছু বলতে পারবো না, আপনি আদনান সাহেবের কাছ থেকে শুনবেন। ছোট লোকের বাচ্চা, তুই আবার মুখের উপর তর্ক করিস? তোর সাহস কত বড়? তোর কলিজা বড় হয়ে গেছে নাকি একদিনের ভেতরে? দেখেন আপু, আমি আপনাকে অনেক আগে থেকে সম্মান করি, আর আপনি আমার চরিত্র সম্পর্কে খুব ভালো করে জানেন। আর আমি ছোট লোকের বাচ্চা সেটা আপনিও ভালো করে জানেন। তোর চরিত্র তো ভালো ছিল, ওপরে ফিটফাট, কিন্তু ভেতরে সদরঘাটের অবস্থা তোর। দেখেন ম্যাডাম, আপনারাই সব প্রশ্নের উত্তর আদনান সাহেবের কাছ থেকেই পাবেন। আমাকে এসব জিজ্ঞেস করবেন না প্লিজ, আমাকে কাজের মেয়ে হয়ে থাকতে দেন। তোর এই বড় বড় কথা আমি বের করতেছি, তোকে যে আমি কি করব, তুই এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যাবি। আদনান সাহেব যদি আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলে আমি চলে যাব। আপনি প্লিজ একটু আদনান সাহেবকে ম্যানেজ করে নেন, উনি যদি আমাকে অনুমতি দেয় আমি এখান থেকে চলে যাব সত্যি। দেখেছেন আন্টি কত বড় সাহস, কিভাবে আমার সাথে তর্ক করছে, এত বড় স্পর্ধা হয়ে গিয়েছে তার। পল্লবী একটু শান্ত হও, নিজেকে কন্ট্রোল করো। আমি আদনানের সাথে কথা বলার সবকিছু মিটমাট করার ব্যবস্থা করতেছি। যত দ্রুত সম্ভব এই কলঙ্কটাকে এই বাসা থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন আন্টি, না হলে আমি কিন্তু রাগের বশে কি করব বুঝতে পারছি না। তুমি একদম টেনশন করবে না, আমি সবকিছু দেখে নেব। কেউ এই বাসায় কাজের মেয়ে হয়ে রানী হবে, আর আমি সেটা মেনে নেব। ঠিক আছে আন্টি, তাহলে আমি আদনানের রুমে গিয়ে আদনানের জন্য অপেক্ষা করছি, আর এই যে কাজের মেয়ে, তাড়াতাড়ি আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসো। কথাটা বলে পল্লবী উপরে চলে গেল, আর আফরিন ভিজা ভিজা চোখ নিয়ে রান্নাঘরে চলে আসলো। তার সাপোর্টে কেউ করবে না, সেটা খুব ভালো করে জানে সে। আর আদনান সাহেবও তাকে কিছুদিন পর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে, সেটা খুব ভালো করে জানে, কারণ আদনান সাহেব তার প্রেমে পড়েনি, তার দেহের মোহে পড়েছে। আফরিন কান্না করতে করতে পল্লবীর জন্য একটা কফি বানিয়ে নিয়ে উপরে চলে গেল। গিয়ে দেখে পল্লবী পায়ের উপর পা তুলে বিছানার উপর শুয়ে আছে, আর আফরিন সেখানে কফি রেখে চলে আসতে নিলেই পল্লবী তাকে আবার নানা কটু কথা শুনিয়ে দেয়। কিন্তু আফরিন সেখানে এক মুহূর্তে অপেক্ষা না করে তার আগের রুমে চলে আসলো, যেখানে সে থাকে রান্নাঘরের পাশেই। বিছানায় গা এলিয়ে দিয়ে বালিশে মুখ গুজে দিয়ে কান্না করতে থাকে আফরিন। এর জীবনটা কি থেকে কি হয়ে গেল? যে মানুষগুলো এতদিন তাকে অনেক ভালোবাসতো, অনেক স্নেহ করত, অনেক মমতা দেখাইতো, আজকে সেই মানুষগুলো তার বিপরীতে গিয়ে কথা বলতেছে। কেউ তাকে বোঝার চেষ্টা করতেছে না, কেউ তার কষ্টগুলো শোনার আগ্রহ প্রকাশ করতেছে না। সবাই শুধু ভাবতেছে যে আফরিন টাকার লোভে পড়ে আদনানকে বিয়ে করেছে আর বড়লোক হওয়ার স্বপ্ন দেখতেছে। কি রে, তুই না বাইরে গিয়েছিস? তাহলে এখনো রুমের ভিতরে কি করতেছিস?
হুট করে শরীফের বাসায় আদনানের আগমন দেখে শরীফ অনেকটা ভয় পেয়ে গেল, কারণ আদনান সচরাচর এভাবে আসে না। কিন্তু হঠাৎ করে আজকে এভাবে আসলো, ব্যাপার কি? আর শরীফ বাহানা তাহলে ধরে ফেলেছে আদনান। শরীফ তো আমতা আমতা করতে লাগলো, কিন্তু কি বলবে বুঝতে পারতেছে না। কি হলো, কথা বলতেছিস না কেন? কিসের জন্য? তুই না বাহিরে গিয়েছিস, তাহলে বাসায় কি করছিস? এই তো রেডি হচ্ছি, একটু পর বেরিয়ে পড়বো। তোকে তো একটু আগেই বললাম, সময় তো লাগবে, তাই না? তুই তো এতক্ষণ দেরি করার কথা না, কারণ আমি তোকে ফোন করেছি 30 মিনিট হলো, আর আঙ্কেল তো এখনো বাহিরে বসে আড্ডা দিচ্ছে। বাবার হয়ে গেলে তারপর দুজনে একসাথে বের হয়ে পড়বো, তার জন্য অপেক্ষা করতেছি, বুঝছিস ব্যাপারটা? দেখ, আঙ্কেল আর আমার সম্পর্কটা কিরকম তুই সব ভালো করে জানিস। তাই আমাকে মিথ্যা না বলে তাড়াতাড়ি এখন রেডি হয়ে আমার সাথে যাবি, আর না হলে তোকে আজকে যেটা করব না। আচ্ছা, ধরে ফেলেছে তাহলে ঠিক আছে, তুই একটু ওখানে অপেক্ষা কর, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর যাচ্ছি। তোকে কোনো কিছু করতে হবে না, তুই এই অবস্থায় আমার সাথে যাবি, আর তোকে কোথাও নিয়ে যাচ্ছি না, কোনো প্রোগ্রামে নিয়ে যাচ্ছি না যে সাজগোজ করতে হবে মেয়ে মানুষের মতো। তারপর শরীফকে কোনো কথা বলার সুযোগ দিল না, না দিয়ে আদনান তার হাত ধরে তাকে বাইরে নিয়ে আসলো। বাইরে এসে আদনান আর দীপ্তকে ফোন করলো, দীপ্তকে জানিয়ে দিল সে বেরিয়ে পড়েছে। এখন সে রাস্তায়, আর আদনান আর শরীফ একসাথে বেরিয়ে পড়লো। তারা তিনজনে একসাথে গিয়ে উপস্থিত হলো। তাদের প্ল্যান মতো সব কাজ করা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় এসে দেখে সবাই উপস্থিত, আর তাদেরকে নিয়ে সবাই কথা বলতেছে। আদনানকে দেখে সবাই একদম নিশ্চুপ হয়ে গেল, কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আদনান সবার দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে উপরে চলে গেল। দীপ্ত আর শরীফ তাদের প্ল্যান মতো কাজ করে যাচ্ছে। কি হলো পল্লবী, তুই আমার রুমে কি করতেছিস, আর আমার বউ কোথায়? তোর লজ্জা করে না একটা কাজের মেয়েকে বউ বলে স্বীকৃতি দিতে? আর আমার মাঝে কি কমতি আছে? আমার মতো হট মেয়ে আছে নাকি? দেখ, মাথা গরম করাবি না তুই। আমার রুমে কিসের জন্য, আর আফরিন কোথায়? আমি কি জানি। আর কথা হলো, আন্টি আমাকে বলেছে খুব তাড়াতাড়ি আফরিনকে তোর কাছ থেকে ডিভোর্স করিয়ে নেবে, তারপর আমার সাথে তোর বিয়ে হবে। আর তুই সেটা বিশ্বাস করে নিয়েছিস, তাই না? আর তুই তো ভালো করে আমাকে চিনিস, আমি যেটা একবার বলি বা করি সেটা আর কখনো রিপিট করি না। দেখ, আমি ভালোই ভালোই বলতেছি, তুই ওই মেয়েকে ডিভোর্স করবি আর আমাকে বিয়ে করে নে। আর আমি তোকে কতটা ভালোবাসি সেটা তুই ভালো করে জানিস। আর আমার বাবার অনেক ধন সম্পদ আছে। তুই আমাকে টাকার লোভ দেখাচ্ছিস, তাই না? আমি টাকার ফকির, আমি টাকার গোলাম, তাই না? আমি সেটা বলছি না, আমি বলছি যে আমাদের স্ট্যাটাস মিলে যাবে। কিন্তু তুই ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছিস, তাকে কোথাও নিয়ে যেতে পারবি? কোনো পার্টিতে নিয়ে যেতে পারবি? পারবি না। তুই যদি এখন আমার চোখের সামনে থেকে না গিয়েছিস, তাহলে তোকে আমি সত্যি খুন করে ফেলবো। আমার হাতে দেখতে পাচ্ছিস তো সবকিছু আছে। কথাটা মাথায় রাখিস। তুই আজকে আমাকে যেভাবে অপমান করেছিস, আমি এই অপমানের প্রতিশোধ নেব। তুই ভালো করে জানিস পল্লবী কি কি করতে পারে। ঠিক আছে, আমিও দেখে নিব তুই আমার কি করতে পারিস। তুই এখন আমার চোখের সামনে থেকে ভাগ, আর এই বাসা থেকে নিমিষের মধ্যে উধাও হয়ে যাবি। পল্লবী আর কোনো কথা বলার সুযোগ পেল না, কারণ আদনানের চোখ দেখে বোঝা যাচ্ছে একদম রক্তিম বর্ণ ধারণ করে আছে, আর মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করেছে। এর জন্য পল্লবী আর একটা কথা বলার সুযোগ হলো না আদনানের দিকে তাকিয়ে। আদনান তারপর কি করবে না করবে বুঝতে পারতেছে না, কারণ আফরিন এখন কোথায় চলে গিয়েছে, বাসায় আছে নাকি তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিছুই বুঝতে পারতেছে না আদনান। আদনান কোনো কথা না বলে বাসায় মনে মনে খুঁজতে লাগলো আফরিনকে, কিন্তু কোথাও দেখতে পারতেছে না। তারপর সে আফরিনের রুমের কাছে আসলো। ঘরে এসে দেখে রুমের ভিতর থেকে দরজাটা লাগিয়ে দেওয়া, তার মানে আফরিন রুমের ভিতরেই আছে। আফরিন, এই আফরিন, দরজা খুলে বলতেছি। আফরিন আদনানের কণ্ঠ শুনতে পেয়ে চুপ করে রইলো, কোনো কথা বলতেছে না। কিন্তু সে এভাবে বেশিক্ষণ চুপ থাকতে পারবে না, কারণ দরজায় এত জোরে আওয়াজ হচ্ছে যে এখন সহ্য করা যাচ্ছে না। পুরো বাড়ি শব্দ দিয়ে ভরপুর হয়ে যাচ্ছে। এখন যদি আফরিন দরজা না খুলে, তাহলে তুলকালাম একটা কাণ্ড তৈরি হবে বাসায়। তাই ভয় পেয়ে আফরিন দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার সাথে সাথে আদনান আফরিনকে দু হাত দিয়ে দুই বাহুতে চেপে ধরলো। আমার কথা কানে যাচ্ছিল না তোর? আমি এতক্ষণ ধরে তোকে ডাকতেছি, শুনেও না শোনার ভান ধরে আছিস কিসের জন্য? কই না তো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল দরজায় কড়া নাড়ার কারণে। তোর চোখ অন্য কিছু বলতেছে, তুই আমাকে মিথ্যা বলতেছিস। সত্যি বলতেছি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আপনার ডাকে ঘুমটা চলে গেল আর এসে দরজা খুলে দিলাম। তুই এই রুমে এসে ঘুমিয়ে পড়েছিস কি জন্য? তোকে বলেছি না ওই রুম থেকে বের হবি না? পল্লবী আপু এসেছিল তো, বলল যে উনি সেখানে কিছুক্ষণ থাকবে, তাই আমি এখানে চলে আসলাম। রুমটা কার, তোমার স্বামীর নাকি তার স্বামীর, কোনটা? কে কার স্বামী? আমি আপনাকে স্বামী হিসেবে কখনো গ্রহণ করতে পারবো না। আর আপনি প্লিজ আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করে দেন, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। একদম বেশি বকবক করবে না, তাহলে কিন্তু তোকে খুন করে ফেলবো, বুঝছিস? তাও আমার কাছ থেকে তোকে কোথাও যেতে দেব না।
দেখেন পল্লবী আপু আপনাকে অনেক ভালোবাসে, আর এ বাসায় কেউ আমাকে মেনে নেবে না আপনার সাথে। আর আপনাকে আপুর সাথে অনেক জোস মানায়। আর একটাবার যদি পল্লবীকে নিয়ে কথা বলেছিস আর একটা যদি কোনো উল্টাপাল্টা কথা বলেছিস, তাহলে কিন্তু আমি তোকে সত্যি এবার এমন অবস্থা করব যেটা তুই কল্পনা করতে পারবি না। আপনি আমাকে কতটা কষ্ট দিতে পারেন সেটা আমি খুব ভালো করেই জানি। প্লিজ আপনি আপনার যত টর্চার আছে, যত অত্যাচার আছে আমাকে করতে থাকেন, আমি সব সহ্য করব, কিন্তু তারপরও আমাকে এই বন্ধ জীবন থেকে মুক্ত করে দেন। কারণ এতদিন সবাই আমাকে অনেক ভালোবাসতো, অনেক স্নেহ করত, সবাই আমাকে অনেক সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিত, কিন্তু এখন আমাকে কেউ সহ্য করতে পারে না। সবাই আমাকে কটু কথা শোনায়, সবাই নানা ধরনের খারাপ কথা বলে আমাকে নিয়ে। আফরিনের কথা শুনে আদনানের আর একটুও বুঝতে বাকি রইল না যে তাকে নিয়ে বাসার ভিতর কি শুরু হয়ে গিয়েছে। আদনান যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ আফরিন সেফ থাকবে। আদনান যখন বাইরে যাবে তখন আফরিনের উপর অনেক ধরনের অত্যাচার শুরু হবে, মানসিক টর্চার শুরু হবে। সেটা খুব ভালোভাবে বুঝতে পারলো আদনান। আফরিনের হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলো, আর বাইরে এসে এমনভাবে চিল্লানি দেওয়া শুরু করলো, সবাই সেখানে এসে উপস্থিত হলো। আর সবার উদ্দেশ্যে আদনান যেটা বললো সেটা শোনার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিল না। আর আফরিন আর কি বলবে, আফরিন লজ্জায় সেখানে দাঁড়িয়ে থাকতে পারতেছিল না আদনানের কথাগুলো শুনে। ভালোবাসার মানুষকে কেউ কিছু বললে সেটা আসলে সহ্য করা যায় না। তাই আদনান আফরিনের অত্যাচারগুলো বা কষ্টগুলো বুঝতে পেরে আদনানের একটা বিহিত করার জন্য বাসার সবাইকে একত্রে করার চেষ্টা করতেছে। কিন্তু যতই বলেন কাজের মেয়েকে তো সহজে কেউ মেনে নিতে চায় না, এটা স্বাভাবিক, বাস্তবতা আলাদা। এটা শুধু গল্পই মানায়, রিয়ালিটিতে কখনো এটা মানায় না। একজনকে ছোট বা ছোট যারা গরিব লোক তাদেরকে কেউ মেনে নিতে চায় না বড়লোক সমাজে, কারণ বড়লোকরা তারা নিত্য নতুন আপডেট চায়, তাদের স্ট্যাটাস তাদের লেভেলে চায়, মেয়ে মানুষ যেন তাদের লেভেলে থাকে, তাদের ব্যবসা বাণিজ্য যেন দ্বিগুণ করতে পারে, সেই লেভেলের স্ট্যাটাস দেখে বড়লোক ছেলেপেলেদের বিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে যেহেতু আদনান একটা গরিব বা ইয়া মেয়েকে, কাজের মেয়েকে বিয়ে করছে, তাই তাদের ফ্যামিলিতে নানা ধরনের কটু কথা বলা বলি শুরু হয়ে গেছে, আর বিয়েটা ভাঙানোর চেষ্টা করতেছে সবাই মিলে একত্রে। আমার বউ আমি বিয়ে করছি, আমি সারা জীবন তার সাথে থাকবো। তোমাদের এত মাথা ব্যথা কেন? তাই বলে তুই যাকে খুশি তাকে বিয়ে করবি আর আমরা মেনে নেব? আমাদের বাসায় কাজের মেয়েকে তুই বিয়ে করছিস। কাজের মেয়ে, কিন্তু সেও তো একটা মানুষ, চায় না দিন শেষে তারাও তো একটা পরিচয় আছে। আমাদের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের সাথে সে কি যায়? তাতে তো আমার কোনো কিছু যায় আসে না। আমি বিয়ে করেছি, আমার বউ আমার সাথে থাকবে, তোমার সাথে যাবে কিসের জন্য? তোর আব্বু এই কথা শুনে একদম রেগে আছে, বাসায় আসতেছে, তোর সাথে যে কি হবে আমি বুঝতে পারছি না। দেখো আম্মু, তোমার পরিবার কেমন ছিল সেটা তো আমি জানি, সবাই জানে। সেটা আমাকে আর বলতে বলিও না নতুন করে। তোর এত বড় সাহস, তুই আমার ছেলে হয়ে আমাকে অপমানিত করতেছিস? আমি এখানে আর কোনো কথা বলতে চাচ্ছি না। তোমরা এখন তোমাদের যা খুশি তাই করো, আর আমাকে আমার মতো থাকতে দাও। আমাকে কোনো ধরনের ডিস্টার্ব করবে না কেউ। কথাগুলো বলে আদনান সেখান থেকে হনন করে চলে গেল। কারো কোনো কথায় পাত্তা না দিয়ে নিজের রুমে চলে আসলো। আর এসে দেখে আফরিন বিছানায় শুয়ে আছে। আদনান এসে আফরিনের এক সাইডে শুয়ে পড়লো, আর আফরিনকে টেনে তার বুকের উপর নিয়ে নিল। আফরিন আমতা আমতা করতে লাগলো, তার সাথে কি হচ্ছে এখন? আবার তাকে অত্যাচার শুরু করবে না তো এই বদমাশ ছেলেটা? আফরিন মনে মনে আদনানকে অনেক গালি দিচ্ছে, কিন্তু আফরিনের মুখ ফুসকে কোনো কথা বলার সাহস পাচ্ছে না আদনানকে। কি হলো, এবার চুপ করে আছো যে? আমার তো মন বলতেছে তুমি আমাকে কিছু বলতে চাচ্ছ। বলো, সমস্যা নেই। আমার জন্য আপনাদের মাঝে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। প্লিজ আপনি আমাকে যেতে দিন এখান থেকে। আমি অনেক দূরে চলে যাব, কখনো এদিকে ফিরে আসব না। আমি কি বলছি তোমার জন্য যে আমার বাসা ঝামেলা চলতেছে? আর কই ঝামেলা চিল্লাচিল্লি হইতেছে? আপনি বুঝতে পারতেছেন না, আর বুঝেও না বোঝার ভান করতেছেন কিসের জন্য? আমার জন্য যত সমস্যা তৈরি হবে এই বাসায়, আমি চলে যাব এখান থেকে। সাহস থাকলে এই রুম থেকে বের হয়ে দেখা, তারপর বুঝবো যে তোর কলিজায় সাহস আছে। কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। আদনানের এরকম ধমক শুনে আফরিন একদম মুখ বদ্ধ করে নিয়ে চুপচাপ আদনানের বুকে নিজের মুখটা লুকিয়ে নিল। আফরিন আর কোনো আদনানের চোখের দিকে তাকাতে পারতেছে না। আর আদনান যে রাগ দেখাইছে, আফরিন তো ভয়ে আছে, কি জানি কি করে এখন তাকে। আদনান আফরিনের এরকম কাণ্ড দেখে মুচকি হেসে দিল, আর নিজেই নিজেই বলতে লাগলো, ওই স্যার, ভয় পেতে হবে না। এখন রেডি হয়ে নাও, বাইরে যাব। আমি এখন কোথাও যাব না, বাসায় অনেক কাজ আছে, আমাকে কাজগুলো শেষ করতে হবে, না হলে আবার বকাবকি করবে সবাই আমাকে। এখন থেকে কেউ আর বকাবকি করবে না। আর তুমি কেন কাজ করতে যাবে? কাজের মেয়ের অভাব আছে বাসায়? তুমি একমাত্র না যে তোমাকে দিয়ে সব কাজ করাই বাসায়? কিন্তু আমার ভাগে যে কাজগুলো আছে সেগুলো তো করতে হবে, তাই না? বুঝতে পেরেছি।
এখন তোমাকে রোমান্টিক অত্যাচার না করলে তুমি বুঝবে না। যদি তুমি এখন আমার কথা না শোনো তাহলে তোমার ঠোঁট আর তোমার ঠোঁটে জায়গা থাকবে না। মানে কি বলতে চাচ্ছেন? আমার ঠোঁটটা আবার কি করলো? আপনি আমার দিকে নজর দিবেন না, ভালো হবে না। এমনিতেই অনেক ব্যথা আছে এখনো। কি বোঝাতে চাচ্ছি বা কি বুঝতে পারতেছি না তাই না, আসো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেই। লাগবে না, আমার বোঝার মতো ক্ষমতা হয়েছে। আর আপনার বদমাশ নজর আমার দিক থেকে সরিয়ে ফেলুন, বুঝছেন? আমি অসহায় একটা মেয়ে, তাই বলে যখন খুশি তখন এইভাবে আমাকে... আফরিনের এরকম লাজুক কথাবার্তা আদনানকে যেন পাগল করে দিচ্ছে। আর আদনান আফরিনকে কাছে পাওয়ার আগ্রহতা আরও বেড়ে যাচ্ছে। আদনান এক টান দিয়ে আফরিনকে নিজের কাছে নিয়ে নিল এবং নিজের ঠোঁট দুটো আফরিনের ঠোঁটে বসিয়ে দিল। আফরিনের ঠোঁট এতক্ষণ ব্যথা ছিল, কিন্তু হঠাৎ করে আদনানের এরকম স্পর্শ তার ঠোঁটের ব্যথা নিমিষেই শেষ হয়ে গেল। আদনান ধীরে ধীরে তার ঠোঁট দুটো সরিয়ে আফরিনের গলায় নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল। সেই মুহূর্তে আফরিনের নিঃশ্বাস বদ্ধ হয়ে যাওয়ার অবস্থা। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার মনে হচ্ছে এখনই দমবদ্ধ হয়ে মারা যাবে। আদনান যখন আফরিনের গলা থেকে নিজের ঠোঁট দুটো সরিয়ে নাভিতে বসিয়ে দিল, তখন আফরিন আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। আদনানকে নিজের কাছে একদম শক্ত করে আর দুজন দুজনের ভালোবাসায় অতল সাগরে ডুব দিল। বেশ কিছুক্ষণ পর আদনান আফরিনকে ছেড়ে দিয়ে এক সাইডে শুয়ে পড়ল, আর আফরিন লজ্জায় বালিশের নিচে মুখ গুজে দিয়ে রইল। আদনান আফরিনের কাণ্ড দেখে মুচকি হেসে দিল। অনেক হয়েছে লজ্জাবতী, আপনার লজ্জা পাওয়া। এখন তাড়াতাড়ি গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নেন, বাইরে যাব। আপনি আগে গিয়ে গোসল করেন, তারপর আমি গোসল করব। আমার এখন যেতে ইচ্ছে করতেছে না, ব্যথা লাগতেছে। তাড়াতাড়ি যাও, গিয়ে গোসল করে ফিরে আসো। মেডিসিন নিয়ে এসেছি, খাবার খেয়ে মেডিসিন খাবে। এত বাহানা করার কিছু নেই, যাও। আপনি এরকম কেন? আমার কষ্টটা আপনার চোখে পড়ে না? আমার খুব ব্যথা লাগতেছে, আমার এখন যেতে ইচ্ছে করছে না। আচ্ছা বুঝতে পারলাম ব্যথা লাগতেছে, কিন্তু এখন তো একটু গোসল করতে হবে, তারপর কিছু খেয়ে মেডিসিন নিবা। দেখেন, আমি আপনার সাথে যাব না। এটা কারণ আপনার সাথে আমাকে মোটেও মানায় না। দেখো, এখন যদি আবার মাথা গরম করাও তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। যদি আপনার মাথা গরম হয় তাহলে আমি কি করব? আমার কিচ্ছু করার নেই। আপনি এখান থেকে চলে যান। মানে কি এমন আবল তাবল কথা বলতেছো? আমি কি করলাম যে এখন আমার সাথে যেতে তোমার সমস্যা হবে? আর কে বলেছে তোমাকে আমার সাথে মানায় না? আমি বলতেছি তাই, আমি যাব না। আপনার কি হয়েছে? আপনি কেন আমাকে জোর জবরদস্তি করতেছেন? বলতেছি তো আমি যাব না। আফরিন আর আদনানের মাঝে এরকম তর্ক বিতর্ক চলতে থাকে। হুট করে দরজা খোলার আওয়াজ পেয়ে দুজন চুপ হয়ে যায়। আদনান তাড়াতাড়ি করে আফরিনকে ঢেকে দেয়। আফরিনের তেমন কাপড় ছিল না শরীরে, তাই কাঁথা দিয়ে আফরিনকে ঢেকে রাখে। আর আদনান নিজের উপর একটু কাপড় নিয়ে নেয়। দরজার দিকে তাকিয়ে থেকে পল্লবী রুমের ভিতর প্রবেশ করতেছে। একটু আগে না পল্লবী এখান থেকে চলে গেল? আদনান মনে মনে ভাবতেছে আবার কিসের জন্য আসছে তাও। আবার দুজন রুমের ভিতর আসছে, কোনো কথাবার্তা নেই। হুট করে রুমের ভিতর প্রবেশ করে আসলো। আদনান তো প্রচণ্ড রেগে উঠেছে, কিন্তু নিজের রাগ একটু কন্ট্রোল করো, কারণ এখন আফরিন যদি পল্লবীকে কোনো ভুলভাল বলে, তাহলে পল্লবী যদি রাগের বশে কোনো কিছু ভুলভাল কাজ করে বসে, আফরিনের সাথে তার জন্য হয়তো মোটেও ভালো হবে না। তাই নিজেকে কন্ট্রোল করে রাখলো। কি হলো, তুই এখানে কি করতেছিস? আর কারো রুমে প্রবেশ করতে হলে পারমিশন নিতে হয়, জানিস না? তুই একটা কাজের মেয়েকে বিয়ে করে কিভাবে তার সাথে এভাবে থাকছিস বুঝতেই পারছি না। তোর প্রয়োজন ছিল মেয়েটার সুন্দর একটা দেহ, পেয়েছিস। এখন তাকে ছেড়ে দে, আমাকে বিয়ে কর প্লিজ। কি ভুলভাল বলতেছি? তোর মাথা ঠিক আছে? আমার মেজাজ গরম করাবি না, এখান থেকে চলে যা। দেখ আদনান, তোকে আমি ভালো করে চিনি, তুই এ বিষয়ে আমার সাথে কথা বল। আর এই মেয়ে, তুমি এখান থেকে চলে যাও, আমাদের পার্সোনাল কথা হচ্ছে। পল্লবী, এবার কিন্তু তুই তোর লিমিট ক্রস করতেছিস, বুঝতে পারছিস না তুই কাকে কি বলতেছিস? আদনান, তুই কেন এরকম করছিস বুঝতে পারছি না। তুই একটা কাজের মেয়েকে বিয়ে করবি, আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার মতো বড় লোকের মেয়ে, আমি এত হট, আর আমাকে বাদ দিয়ে তুই ওই মেয়েকে বিয়ে করলি? দেখ পল্লবী, তোকে একটা কথা বলি, তুই এখান থেকে চলে যাবি। এখন এটা হচ্ছে সব থেকে বড় কথা, আর তোর জন্য অনেক উত্তম হবে। আই কাজের মেয়ে, তুই এখনো এখানে আছিস কিসের জন্য? তুই এখান থেকে যাচ্ছিস না কিসের জন্য? তোকে চলে যেতে বলেছি না আমি? কথা শুনে আফরিন একটু নেড়েচেড়ে বসে উঠল। মনে হচ্ছে তাকে এখান থেকে চলে যেতে হবে। এরকম মনোভাব নিয়ে সে উঠে গেলে আদনান তাকে টান দিয়ে আবারও সেখানে শুয়ে দেয়। আদনানের রাগী চোখ আফরিন এর দিকে তাকিয়ে থাকে। আফরিন ভয়ে চুপচাপ সেখানে শুয়ে পড়ে, আর কোনো কথা বলে না। কিন্তু তার খুব খারাপ লাগতেছে। যতই হোক, যেভাবেই হোক, তার বিয়ে করা স্বামী, আর কোনো বাঙালি মেয়ে চায় না তার স্বামীর উপর কেউ এসে অধিকার দেখাক। আফরিন ইচ্ছা করতেছে এখন পল্লবীকে কষে কয়েকটা থাপ্পড় মারতে, কিন্তু সে তার ইচ্ছা পূরণ করতে পারবে না। আফরিন চুপচাপ আদনানের কোলে মাথা রেখে শুয়ে আছে।
আর সেটা দেখে পল্লবীর ভিতরটা জ্বলে যাচ্ছে। আজকে সেখানে তার থাকা কথা, আর সেখানে কিনা একটা কাজের মেয়ে শুয়ে আছে। এটা ভাবতেই পল্লবীর গায়ে কাঁটা দিয়ে উঠতেছে। তার ইচ্ছা করতেছে এখন আফরিনকে খুন করে আদনানকে তার করে নিতে, কিন্তু সে পারতেছে না। আদনানকে নিজের প্রতি দুর্বল করতে পারতেছে না কোনোভাবেই। আপু হয়তো আপনাকে কিছু পার্সোনাল কথা বলবে। আমি কি আপনাদের জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসবো? আমি একটু বাইরে যাই, আমাকে এখন যেতে দেন। তার মানে তুমি চাচ্ছ আমি যা খুশি তাই করতে পারবো? যখন যে কোনো মেয়েকে রুমের ভেতর নিয়ে এসে তার সাথে আমি রাত কাটাতে পারবো, তার সাথে আমি সবকিছু করতে পারবো, তাই তো? একদম মেরে কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দেব। এত বড় সাহস, এত বড় কলিজা হয় কি করে আপনার? আফরিন কথাটা বলে নিজের জিহ্বায় কামড় বসিয়ে দিল। এটা কি বলল সে? সে মোটো এরকম কোনো কিছু বলতে চায়নি, কিন্তু মুখ ফুসকে এটা বের হয়ে গেল। তার মুখ দিকে তার মুখের দিকে তাকিয়ে আদনান অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি বলল এটা? আর পল্লবী, সে তো চোখ বড় বড় করে আফরিনের দিকে তাকিয়ে রইল। সরি, আমি এরকম কোনো কিছু বলতে চাইনি, মুখ ফসকে বের হয়ে গেছে। প্লিজ আমাকে যেতে দেন। ঠিক আছে, যাও তাহলে। আমি পল্লবীর সাথে এখন রোমান্স করব, তার সাথে সবকিছু করব, তুমি দেখবা। মানে কি বলতে চাচ্ছেন? আর আপনি এত বেয়াদব, এত জঘন্য আগে বুঝতে পারিনি কখনো। ছি। তাহলে তুমি চলে যেতে চাচ্ছ কিসের জন্য? যদি আমাকে এতটাই অন্য মেয়ের সাথে দেখলে খারাপ লাগে তাহলে? আমি কোথাও যাচ্ছি না, এখানেই আছি। আর পল্লবী আপু, আপনি একটু পরে আসবেন প্লিজ। এখন আমাদেরকে একটু একা থাকতে দেন তো। আফরিনের এরকম কথা শুনে পল্লবী এমন আদনান দুজনে অবাক হয়ে আছে, আফরিনের দিকে তাকিয়ে রইল। কখন কি বলছে মেয়েটাকে নিজেই বুঝতে পারতেছে না। পল্লবী তো রাগে মেঘে আগুন, আর মুচকি হেসে দিল। আফরিন সুন্দরভাবে আদনানকে জড়িয়ে ধরলো, আবার শুয়ে পড়লো আদনানের কোলে। আর পল্লবী সেটা দেখে রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেল। ভালোবাসার মানুষকে কেউ অন্য মানুষের সাথে সহ্য করতে পারে না, সেটা মেয়ে হোক বা ছেলে। দুজনের ক্ষেত্রে একই অ্যাট্রাকশন কাজ করে। যদি কোনো ছেলে কাউকে ভালোবাসে, আর সেই মেয়ে যদি কোনো ছেলের সাথে কথা বলতে চায় বা তার সাথে রোমান্স করতে চায়, তাহলে কারোই ভালো লাগবে না। তারা স্বামী স্ত্রী তো এমনিতেই আফরিন চাবে না যে আদনান অন্য কোনো মেয়ের সাথে থাকুক। সে তো যতই খারাপ হোক বা যতই তারা গরিব হোক আর বড় লোক হোক, কিন্তু এখানে যেহেতু একটা বন্ধনে আবদ্ধ হয়ে আছে, তারা তারা কেউ চাইবে না একে অন্য বা তাদের ছাড়া অন্যজনের সাথে রোমান্স করুক। এটা কেউ চাইবে না। ভালোবাসার মানুষগুলো সবসময় একটু কিপটে হয় তাদের ভালোবাসাগুলোর জন্য। সর্বোচ্চ দিয়ে তারা তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে। এভাবে নিজের সবকিছু আদায় করে নিতে হয়। যদি নিজের জিনিস নিজে ধরে রাখতে না পারো তাহলে কিন্তু পরে পস্তাবে। আমি আপনার হাত থেকে বাঁচার জন্য এটা করলাম, না হলে মোটেও করতাম না, বুঝছেন? আমাকে যেতে দেন। বারবার কিন্তু এক কথা শুনতে ভালো লাগে না। আর শোনো, আজকে আমি তোমাকে নিয়ে বাসা ছেড়ে চলে যাব। মানে কি আজব কথা বলতেছেন? আমাকে নিয়ে বাসা থেকে চলে যাবেন মানে? আর এখান থেকে চলে গেলে আপনি কি করে খাবেন? তোমার কি মনে হয় আমি কাজ করতে পারি না? আমিও কাজ করতে পারি। কষ্ট হবে, বাট করতে হবে। কিন্তু এখানে থাকলে তোমাকে সবার কথা শুনতে হবে। আর আমি চাই না আমার বউ কারো কাছে থেকে কোনো রকম অপমানিত হোক। কেন আপনি এরকম করতেছেন? কেন বুঝতেছেন না? কেন আপনি আমার জন্য এতটা নিচে নামতেছেন? ভালোবাসি, তাই। আর সারা জীবন ভালোবাসতে চাই, তার জন্য। আমার মাঝে কি এমন আছে যে তার জন্য আমাকে এভাবে পাগলের মতো ভালোবাসতে হবে? সেটা তুমি বুঝবে না, কারণ মনের ব্যাপার। এটা মন তোমাকেই চেয়েছে আর তোমাকে সারা জীবন চাইবে, তাই তোমাকে আপন করে নিয়েছি, ঝামেলা শেষ। কথাটা বলে আদনান আফরিনকে নিজের কাছে নিয়ে আসলো, আর আফরিনের কপালে নিজের ঠোঁট দুটো দিয়ে চুম্বন করলো। আফরিন চোখ দুটো বদ্ধ করে নিল। তার মনের মাঝে অন্যরকম অনুভূতি কাজ করতেছে। আদনান সুন্দরভাবে আফরিন তার বাহু ডোরে আবদ্ধ করে নিল। আফরিন এখন কনফিউশনে আছে, সে কি করবে না করবে। সে কিছুই করে উঠতে পারতেছে না। আদনানের ভালোবাসা কিন্তু গ্রহণ করবে, সারা জীবন তার সাথে থাকবে নাকি তাকে ব্যবহার করতেছে, কিছুই বুঝতে পারতেছে না আফরিন। তাই সে কোনো কিছু স্থির করতে পারতেছে না। যাও, এখন ফ্রেশ হয়ে আসলাম, বাইরে যাব। একটা বাসা খুঁজে বের করতে হবে আমাদের, সেখানে থাকতে হবে। বাসায় থাকলে অনেক ঝামেলা হবে। আপনি কেন এরকমটা করতেছেন বুঝতে পারতেছি না। না করলে হয় না? বাসা ছেড়ে চলে গেলে তো অনেক ঝামেলা হবে। এখানে থাকলে প্রতিগুণ বেশি ঝামেলা হবে। সবাই তোমাকে জ্বালাতন করবে, আর আমি তো সবসময় বাসায় থাকতে পারবো না। আমি একটা কাজের মেয়ে, দেখতে তো তেমন ভালো না। কেন আপনি আমার জন্য এরকম করতেছেন? যেটা আমার ইচ্ছা আমি সেটাই করেছি। দেখো, ভালোবেসেছি, তাকে বিয়ে করেছি, তার সাথে সারা জীবনটা পার করতে চাই। আর এটা নিয়ে যদি তুমি কোনোদিন আমাকে প্রশ্ন করেছো, তাহলে তোমার অবস্থা খারাপ আছে। আচ্ছা, আপনার খুশি, কিন্তু আমার মনে হচ্ছে 2 দিন পর ঠিকই আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিবেন। খুব ভালো করে জানি আমি। এই শালি, তোর সাহস কত বড়! মুখের বোতল করতেছিস, আর আমি যখন তোকে ছুঁড়ে ফেলে দিব তখন এই কথা বলিস?
এখন আমাকে সহ্য করতে পারতেছেন না। আর তো কিছুদিন গেলে কি করবেন সেটা তো আমি ভালো করেই জানি। বড়লোকের ছেলেদের কোনো মতিগতি ঠিক নেই। আদনান এবার নিজেকে কন্ট্রোল করতে পারলো না, আফরিনকে কয়েকটা থাপ্পড় মেরে দিল। আর আফরিন অবাক হয়ে আদনানের দিকে তাকিয়ে রইল। আর আফরিনের চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। আফরিন কোনো কথা না বলে চুপচাপ মুখ বুজে সহ্য করে নিল। আদনান ধমক দিয়ে বলল তাড়াতাড়ি গোসল করে নিতে। আফরিন সেখানে এক মুহূর্ত থাকলো না, তাড়াতাড়ি বাথরুমে চলে গেল গোসল করার জন্য। আদনান রুমের বাইরে এসে দেখে তার বাবা বাসায়। আদনান সুন্দরভাবে তার বাবার সামনে গিয়ে বসে পড়ল। আদনানকে দেখে তার বাবা অনেকটা রেগে গেল, কিন্তু একমাত্র আদরের ছেলে কখনো রাগ দেখায়নি। আজ হঠাৎ করে একটা কাজ করে ফেলেছে। তার বাবা রাগ করবে না কি করবে বুঝে উঠতে পারতেছে না। শান্তভাবে বোঝানোর জন্য আদনানের বাবা নিজের রাগ কন্ট্রোল করলো। দেখো বাবা, তুমি যেটা করেছো সেটা আমি খুব ভালো করে শুনেছি। আর হয়তো তুমি ছোট এখনো, তাই নিজের বোঝার ভুল আছে। তুমি একটু এটা সংশোধন করে নাও। কি আজব কথাবার্তা বলতেছে বাবা, বুঝতে পারতেছি না। কি সংশোধন করে নিব? আর কি ভুল আছে আমার শুনি। দেখ, এখনো তুই ছোট বাচ্চা না। আর আমি কি বলতেছি সেটা তুই খুব ভালোভাবে বুঝতে পারতেছিস। এরকম না বোঝার ভান করার কি আছে? তুই আফরিনকে বিয়ে করছিস কিসের জন্য? আমি আফরিনকে ভালোবাসি তাই জোর করে বিয়ে করেছি। আর এখানে আফরিনের কোনো দোষ ছিল না। কেউ তাকে দোষারোপ করতে পারবেন না। সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমি আফরিনকে ছোটবেলায় নিয়ে এসেছি আমাদের বাসায়। তাই আফরিনের উপর আমার কোনো অভিযোগ নেই। কিন্তু তুই এটা কাজ কেন করলি? এসব কথা বাদ, এখন আমাকে কি করতে হবে? বাসা ছেড়ে চলে যেতে হবে, তাই তো? ওকে, ঠিক আছে, তাও কারো এত কথা শুনতে পারবো না। নিজের বাবার উপর কথা বলতেছিস, আবার আমার সাথে মুখে মুখে তর্ক করতেছিস। এত বড় স্পর্ধা! দেখো বাবা, আমি তোমার সাথে কখনো খারাপভাবে কথা বলিনি, আর আমি কখনো তোমার সাথে খারাপভাবে কথা বলতে চাইবো না। তাই প্লিজ তুমি এসব কথা বলা থেকে বিরত থাকো। আর আমি বাসা থেকে চলে যাব, সমস্যা নেই। কথাটা বলে আদনান সেখান থেকে উঠে চলে আসলো। আর আরিফ চৌধুরী সেখানে মুখ গুমরা করে বসে রইল। তার একমাত্র ছেলে একটা ভুল করেছে, তাকে এভাবে কথা না শোনালেও পারতো। আরিফ চৌধুরী তো একসময় নিচু বংশের মেয়েকে বিয়ে করেছিল, ভালোবেসেছিল। তাই আর ভালোবাসা কখনো উঁচু নিচু দেখে হয় না, মন থেকে হয়ে যায়। তাহলে আজ তার ছেলে একটা ভুল করেছে, তার জন্য তাকে কেন কথা শোনাতে হবে? আমার তো কি বলে গেল বাসা থেকে চলে যাবে, এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না আরিফ চৌধুরী। আরিফ চৌধুরী রুমের ভিতরে এসে দেখে আরিফা চৌধুরী বিছানার উপর শুয়ে আছে। তার চোখে মুখে কোনো টেনশন বা কোনো চিন্তার ছাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ছেলে যে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে সেটা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আরিফ চৌধুরী এখন বুঝতে পারতেছে তার আম্মুর জন্য হয়তো আদনান বাসা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। না হলে কখনোই তার ছেলে এত বড় স্পর্ধা করতে পারতো না। আসলে কথায় আছে না, ছোট লোক যখন বড় লোক হয়ে যায় তখন তার অহংকারটা অনেক বেড়ে যায়। তুমি এখনো এখানে শুয়ে আছো, আর ওদিকে আমার ছেলে বাসা ছেড়ে চলে যাচ্ছে। তা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই? কি বলতেছো আবল তাবল কথা? বাসা ছেড়ে কেন চলে যাবে? মনে হচ্ছে তুমি কিচ্ছুই জানো না, ন্যাকামি করো আমার সাথে, তাই না? তুমি আদনানকে কি বলেছো? আমি আবার আদনানকে কি বললাম? আমি তো আদনানের সাথে তেমন ভাবে কথা বলতেই পারিনি। আদনান রাগ দেখাচ্ছে আমাকে। আমি তো আদনানের সাথে ভয়ে কথা বলতে পারিনি। আমি শুধু তোমার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে আদনান চলে যাবে কিসের জন্য বাসা ছেড়ে, সেটা আমাকে বলো। সেটা এখন আমি কিভাবে বলতে পারবো? সে হয়তো ডিসিশন নিয়েছে বাসায় থাকবে না, তাই চলে যাবে। আর একটা কাজের মেয়েকে বিয়ে করেছে, তাকে কিছু না বলে এসে আমাকে কথা শোনাচ্ছ? তুমি কেমন মা যে তোমার ছেলে বাসা থেকে চলে যাচ্ছে আর সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই? আমি কখনো ওই কাজের মেয়েকে আমার বৌমা স্বীকৃতি দিতে পারবো না। ঠিক আছে, তাহলে তোমার বাবা কি করে? তোমার বাবার স্ট্যাটাস কি? তোমার কি এমন ছিল যার জন্য তোমার সাথে আমার বিয়ে হয়েছে? তুমি এসব কি আবল তাবল কথা বলছো? তোমার শরীর ঠিক আছে তো? তোমার কি মাথা ঠিক আছে? কি বলতেছো এসব তুমি? আমি সবকিছু ঠিক বলতেছি, আর একদম ঠিক বলতেছি আমি, আর একদম ঠিক আছি। আর একটা কথা শুনে রাখো, আমার ছেলে যদি এ বাসা থেকে চলে যায় তার সাথে সাথে তোমাকেও এই বাসা থেকে আমি বের করে দেব। কথাটা মাথায় রেখো। আরিফ চৌধুরীর কথাটা বলে সেখান থেকে চলে গেল। আর আরিফা চৌধুরী মনে মনে ভাবতেছে এটা আবার কি হয়ে গেল। আরিফা চৌধুরীর টেনশন হচ্ছে তার ছেলে যদি সত্যি সত্যি চলে যায় আর আরিফ চৌধুরী তাকে যদি বাসা থেকে তাড়িয়ে দেয় তাহলে সে কোথাও যেতে পারবে না। সে নিঃস্ব হয়ে রাস্তায় ফকিরানি হয়ে ভিক্ষা করতে করতে দিনরাত যাপন করতে হবে।
কথাটা ভাবতেই আরিফা চৌধুরীর গায়ে কেমন জানি কাঁটা দিয়ে উঠল। সে খুব তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে তার সবাইকে ডাক দিল। যে করেই হোক আদনানকে বাসা থেকে বাইরে যেতে দেওয়া যাবে না। এদিকে আদনান সবকিছু রেডি করতেছে আর আফরিন গোসল শেষ করে বেরিয়ে আসলো। তারপর আদনান গোসল করতে গেলে আফরিনের সাথে কোনো কথা বলল না। আর আফরিন বেরিয়ে এসে দেখে সবকিছু গুছিয়ে নেওয়া শেষ। এখন শুধু বের হয়ে যাওয়ার পালাটাই দেখে আফরিনের খুব খারাপ লাগতেছে। তার জন্য আজ এ বাসায় এত ঝামেলা। সে যদি বসে কাজ করতো তাহলে হয়তো আজকে এরকম কোনো কিছুই হতো না। নিজে নিজেই কথাগুলো ভাবতেছিল, মনে মনে ভাবতেছিল আফরিন। আদনান তাড়াতাড়ি গোসল শেষ করে বেরিয়ে আসলো আর সে খুব তাড়াহুড়ো করতেছে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য। মনে হচ্ছে এখানে কোনো বিপদ সংকেত দেখা দিয়েছে আর একমাত্র এখান থেকে চলে যেতে হবে। কেন আপনি এরকম করতেছেন? এখানে থাকলেও সমস্যা কি? আমাকে কষ্ট দিয়ে দিবে, আমি সব মেনে নিব, কিন্তু আপনি কিসের জন্য চলে যাচ্ছেন না? এত কৈফিয়ত দিতে পারবো না। তুমি আমার বিয়ে করা বউ। আমি যদি এখন জঙ্গলে গিয়ে থাকি তাহলে তোমাকে আমার সাথে জঙ্গলে থাকতে হবে। কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা আপনার হবে। আপনি কখনোই জঙ্গলে থাকতে পারবেন না, বুঝতে পারছেন? ঠিকই একদিন ফিরে আসবেন। তার থেকে এখন এই অভিমানটা না দেখিয়ে এখান থেকে যান। তুমি আমাকে খুব ভালো করে চেনো যে আমি কিরকম, আর আমি একবারও যেখান থেকে চলে যাই সেখানে কখনো ফিরে আসবো না। কেন আপনি এরকম করতেছেন বুঝতে পারতেছি না। নিজেকে একটু কন্ট্রোল করুন। আর এরকম করলে কি হবে বলুন তো? তুই যদি আর একবার আমাকে জ্ঞান দিতে এসেছিস তাহলে তোর অবস্থা খারাপ করে ছাড়বো, বুঝেছিস? আর একটা যদি কথা বলেছিস এই বিষয় নিয়ে, এখন চলে যাচ্ছি, এটাই হচ্ছে বড় কথা। তাড়াতাড়ি রেডি হ। তাও যদি একটু ভেবে দেখবেন যে বিষয়টা কোন দিক দিয়ে যাচ্ছে, একটু ভেবেচিন্তে কাজ করলে ভালো হয়। এটাই, যদি আর কিছু বলবেন না। তোকে আমি কথা বলতে বলেছি, তাও মুখের উপর হতে চেষ্টা, কিন্তু সত্যি সত্যি তো তোর ভাগ্যে খারাপ কিছু আছে। আফরিন কথাটা বলতে চাইলে আদনান তার ঠোঁট দিয়ে আফরিনের ঠোঁট আবদ্ধ করে নিল, যাতে করে আফরিন আর কোনো কথা বলতে না পারে। সুন্দরভাবে একটা কামড় বসিয়ে দিল, যেন তার মনে থাকে এখন তাকে কি করতে হবে। আর কামড় বসিয়ে দিলে রক্তপাত হতে লাগলো আর আফরিন যেটা দেখে কান্না করে দিল। আদনান সেদিকে পাত্তা না দিয়ে তাড়াতাড়ি কাজ করার জন্য বলল আর তাড়াতাড়ি রেডি হতে বলল আফরিনকে। আদনান কান্না করতেছে আর তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিচ্ছে এখান থেকে চলে যাওয়ার জন্য। আদনানের খুব খারাপ লাগতেছে, ছোটবেলা থেকে এখানেই আছে, আজকে চলে যেতে হবে, সব পরিচিত মুখ থেকে অনেক দূরে চলে যেতে হবে। এটা ভাবতেই আফরিনের কান্না পাচ্ছে। কেউ চায় না ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে চলে যায় একাকিত্বভাবে বসবাস করতে। সবাই চায় পরিবার পরিজন সবাইকে একসাথে করে নিয়ে সবার হাসি খুশি দেখে একসাথে সারা জীবনটা কাটিয়ে দিতে। কেউ একাকিত্বভাবে বসবাস করতে পারে না। ভালোবাসাগুলো সত্যিই অন্যরকম হয়। ভালোবাসার জন্য সবকিছুর মায়া ত্যাগ করতে হয়। ফ্যামিলির মায়া থেকে শুরু করে ফ্রেন্ড সার্কেলের আড্ডা থেকে শুরু করে সবকিছু ত্যাগ করে শুধু ভালোবাসাকেই সবাই গ্রহণ করে নেয়। বাকি সবকিছুই ছেড়ে দেয় শুধু ভালোবাসাকে আপন করে পাওয়ার জন্য। ভালোবাসাটা সবার কাছে কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ সবাই সেটা যদি ভালো করে বুঝতে পারতো, তাহলে হয়তো কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা কল্পনা করতে পারতো না। আর কতক্ষণ লাগবে তোমার বের হতে? বলতেছি না, বের হও, আমি একদম রেডি। আরেকবার ভেবে দেখেন না প্লিজ। আমার এই বাসা থেকে চলে যেতে ইচ্ছে করতেছে না। আমারও চলে যেতে ইচ্ছা করতেছে না, কিন্তু তোমার ভালোর জন্য আমাকে এখান থেকে যেতে হবে, না হলে তোমাকে সবাই অনেক কথা শোনাবে। আমি চাই না আমার ভালোবাসার মানুষকে কেউ কথা শোনাক, আর আমি সেটা সহ্য করব। আপনাকে কে বলেছিল আমাকে ভালোবাসতে? আমি বলেছিলাম নাকি অন্য কেউ বলেছিল? আমাকে কেউ বলেনি, আমি নিজে থেকে বলেছি, আর নিজে থেকে তোমাকে ভালোবেসেছি। আর এখন এটা নিয়ে আর কোনো কথা বা ঝগড়া করতে চাই না। এখন আমরা স্বামী স্ত্রী, ব্যাস। আদনান কথাটা বলে আফরিনের হাত ধরে বাইরে নিয়ে যেতে লাগলো। আফরিন যেতে চাচ্ছিল না, কিন্তু আদনান জোরপূর্বকভাবে আফরিনকে নিয়ে চলে যেতে চাইলে হঠাৎ করে আরিফ চৌধুরী মানে আদনানের বাবা সামনে এসে দাঁড়িয়ে পড়ে। কিন্তু আদনান সেদিকে কোনো তোয়াক্কা না করে আফরিনকে নিয়ে যেতে ধরলে আরিফ চৌধুরী আফরিনের হাত ধরে ফেলে। আচমকাই এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে আদনান বুঝতে পারেনি, তাই আদনান একটু ঘাবড়ে গেল। তার বাবা আবার উল্টাপাল্টা কিছু বলবে না তো? বড় হয়ে গেছো এখন, তাই না? এখন আর বাবা মাকে লাগে না। এখন নিজে সবকিছু নিজেই করতে পারিস। বাবা মাকে, তাদেরকে তো এখন চিনতে পারবি না, তাই তো? আদনান একদম চুপ করে আছে। এখন তার বাবার কথার জবাব সে কি দেবে, তার কাছে কোনো জবাব নেই। তাই সে মাথা নিচু করে রইল সেখানে দাঁড়িয়ে। বাড়ির সবাই এসে সেখানে দাঁড়িয়ে পড়লো। আর কারো মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, কারণ আরিফ চৌধুরী একবার রেগে গেলে কাউকে আস্ত রাখবে না তার জন্য। কিরে, কথা বলিস না কিসের জন্য? আমি কি বলেছি শোনা যাচ্ছে না? তোর এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে? কথা বলে ঝামেলা শেষ করতে হবে। সমস্যা কি তোর? আমার তো এখানে কোনো সমস্যা নেই, আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি, এটাই আমার সমস্যা। তাছাড়া কোনো সমস্যা নেই।
তুই বাসা ছেড়ে চলে যাবি তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তুই আমার বাসা ছেড়ে চলে যা, সমস্যা নেই, কিন্তু আমার মেয়েকে তুই নিয়ে যাচ্ছিস কেন? আমি ওকে ছোট থেকে লালন পালন করেছি। এখন সে আমার বউ, তাই আমি যেখানে যাব আমার বউ আমার সাথে যাবে, তাই না? কোন সাহসে তুই ওকে বিয়ে করেছিস? কার অনুমতি নিয়েছিস? কাউকে বলেছিস? আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি বিয়েটা করেছি। আর আমাদের দুজনের সমান বয়স আছে, তাহলে সমস্যা কোথায়? আমরা তো এমন কোনো ভুল করিনি। আমি এত কথা শুনতে চাই না। তুই ওকে নিয়ে কোনো রুমের ভেতর যা, আর আমি আমার বৌমাকে গ্রহণ করে নেব, সমস্যা নেই। বাকিরা কি করবে না করবে সেটা আমার দেখার টাইম নেই। ধন্যবাদ আব্বু, তুমি অন্তত আমাকে বুঝতে পারলে। কিন্তু আমি এখানে থাকতে পারবো না, কারণ এখানে থাকলে আমার বউ পর্যাপ্ত সম্মান পাবে না। সেটা আমি দেখে নেব। কেউ কোনো কিছু বলার সাহস পাবে না। আর এখানে সবাই উপস্থিত আছে, আর কারো কোনো মতামত থাকলে এখানে বলতে পারেন। আমি সবার মতামত এখানে শুনবো। আরিফ চৌধুরীর মুখের উপর কথা বলা বা তর্ক করার এরকম কলিজার সাহস এখন পর্যন্ত কারো হয়নি। আর আদনান তো তার বাবাকে যথেষ্ট পরিমাণ সম্মান করে, তাই সে বেশি কথা বলল না। তারা বুঝে তো তাদেরকে মেনে নিয়েছে, তাহলে আদনান আর এখানে কি বলার থাকবে? তাই আদনান চুপ করে আছে। আর আফরিন কিছু বলতে চাচ্ছে, বাট বলতে পারতেছে না লজ্জার কারণে। তারপর সবাই যে যার রুমে চলে গেল। আর আরিফ চৌধুরী সবকিছুর ব্যবস্থা করলো, আবারও ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করলো। এদিকে ভিতরে সবকিছু কমপ্লিট। আদনান এবং আফরিন নতুন করে আবারও বিবাহ হলো এবং সেটা ধুমধাম করে। আর সবার মতামত নিয়ে এখানে আদনানের মা আরিফা চৌধুরীর মত ছিল, কারণ সে এখন একটু ভালোভাবে চিন্তা করে শুরু করে দিয়েছে। তার অতীত নিয়ে একটু চিন্তা করেছে সে। অতীতে তো এরকম একটা গরিব ঘরের মেয়ে ছিল, এখন না হয় সে একজন বড় লোকের ওয়াইফ, কিন্তু অতীতে তো তার এরকম একটা অবস্থা ছিল। আর অতীতকে তো মুছে ফেলা যায় না, তাই না? আদনান এবং আফরিনকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। আর আফরিনকে বিছানায় বসিয়ে দিয়ে বাইরে সবাই চলে আসলো। আদনান রুমের ভিতর দরজাটা লাগিয়ে দিল। কি খবর? আজকে তো তোমাকে একদম চেনাই যাচ্ছে না। একদম রূপবতী, মায়াবতী, গুণবতী, একদম অন্য রূপে দেখা যাচ্ছে তোমাকে। আমাকে লজ্জা দিতে খুব পারেন আপনি, তাই না? লজ্জা দিলাম কই? প্রশংসা করতেছি তোমার, তাই না? এখন তার আমাকে মেনে নিতে কোনো সমস্যা নাই। আছে, অনেক সমস্যা আছে। আমি এখনই আপনাকে মন থেকে গ্রহণ করতে পারবো না। দেখো, মাথা গরম করাবে না একদম। আজকে আমাদের বাসর রাত, তাই বলতেছি সবকিছু ভুলে যাও। আমরা নতুন করে সবকিছু করতে চাই। আমি চাইলেই সবকিছু নতুন করে শুরু করতে পারবো না, আমার সময় লাগবে। আমি কি বারণ করেছি? যত খুশি সময় নাও, আমার কোনো সমস্যা নেই। আমি ভালোবাসি তোমাকে মন থেকে। আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? একটা কাজের মেয়েকে ভালোবাসার কি আছে একটু বলবেন? আমার মাঝে কি এমন রহস্য আছে? কি আছে জানি না, বাট মুখ ভর্তি মায়া আছে, যে মায়া আমাকে এতটা আকৃষ্ট করেছে। কই, আমি তো কোনো মায়া দেখতে পাচ্ছি না। আপনি তাহলে কিভাবে দেখতে পাচ্ছেন? সেটা তুমি কখনোই দেখতে পারবে না। এটা শুধু আমি দেখতে পারবো, আমি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না এই মায়া। হয়েছে, আপনাকে আর কবি হতে হবে না, বুঝছেন? আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তাহলে বাসর করবো কার সাথে? অন্য মানুষ নিয়ে আসবো নাকি? ঘুমের বাহানা দেখালে চলবে না, বুঝছেন? আমার কোনো সমস্যা নেই, আপনি 8-10টা মেয়ে নিয়ে আসেন, এসব ফুর্তি করেন। আমি কি আপনাকে মানা করছি নাকি? দেখো, একদম উল্টাপাল্টা কথা বলবা না। মাথা গরম হলে কিন্তু তোমার কপালে আবারও দুঃখ আছে। আদনান আফরিনকে আর একটা কথা বলতে না দিয়ে বিছানার উপর আফরিনকে চেপে ধরলো। আফরিন একটু ব্যথা পেলে বাট মুখ বুজে সেটা সহ্য করে নিল। তার এরকম অত্যাচারগুলো এখন মানিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গিয়েছে, তাই এই অত্যাচারগুলো এখন তার কাছে আর অতিরিক্ত অত্যাচার মনে হয় না। আদনান তার অষ্টদয় দ্বারা আফরিনের অষ্টদয়ে আবদ্ধ করে নিল। আফরিন ধীরগতিতে নিঃশ্বাস নিতে লাগলো, তার নিঃশ্বাসটা ভারী হয়ে আসতেছে। এদিকে আদনান ধীরে ধীরে আফরিনের একদম নিকটে মিশে যাচ্ছে। আফরিন কোনোভাবে নিজেকে ধরে রাখতে পারতেছে না। আফরিন আজকে নিজের কাছে নিজেকে হার মারলো। ধীরে ধীরে দুজনেই চলে গেল ভালোবাসার সাগরে। তাদেরকে নিয়ে আসবে কে? আর তাদেরকে ফেরানো উচিত না। তারা যে একটা বৈধ ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে আছে, তাদেরকে ফেরানোর চেষ্টা করে লাভ কি? ধীরে ধীরে আদনান আফরিনকে ছেড়ে দিয়ে পাশে শুয়ে পড়লো। আর আফরিন এক টান দিয়ে বুকের উপর নিয়ে আসলো। আর আফরিন চোখ বদ্ধ করে আদনানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ার বৃথা চেষ্টা করতেছে। দেখতে পারতেছো কিরকম অত্যাচার হবে এখন থেকে আমার কথা না শুনলে? আপনি মানুষ না, আপনি মানুষ নামে কলঙ্ক। একটা মেয়ের অনুভূতি বোঝার বিন্দু মাত্র চেষ্টা করেন না আপনি। দেখো, তোমাকে একটা কথা বলি, আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি না। তাই প্লিজ, আমার যখন রাগ উঠবে তখন আমাকে আরো রাগিয়ে দিও না। আমার বুঝি রাগ হয় না, তাই না? আমি মানুষ না, আমি রোবট। আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতেছেন, আর আমি সহ্য করে যাচ্ছি। দেখো, তুমি আমাকে খুব ভালো করে চেনো। আমি বলতেছি না যে তুমি আমাকে চেনো না।
তাই আমার মতো তুমিও হয়ে যাও। আমি যখন সেটা চাচ্ছি সেটা দিচ্ছ না কেন তুমি? মন থেকে আসে না, বুঝতে পারছেন আপনি? আমার মনে আপনার জন্য শুধু ঘৃণা কাজ করে, তাছাড়া কোনো সম্মান বা ভালোবাসা কাজ করে না। আফরিনের এই কথা শুনে আদনান হুট করে বিছানা ছেড়ে উঠে পড়লো এবং বাইরে চলে আসলো। বাইরে এসে দেখে এখনো সবাই ঘুমিয়ে পড়েনি। বাইরে কয়েকজন বসে গল্প করতেছে, কিন্তু কাউকে কোনো পাত্তা না দিয়ে বাসা থেকে সোজা বেরিয়ে গেল। আর আদনানকে কেউ কিছু বলবে এরকম বুকের পাঠা এখনো কারো হয়নি। আর আরিফ চৌধুরী রেস্ট করার জন্য নিজের রুমে ছিল, তার জন্য জানে না বাইরে চলে গিয়েছে আদনান। আর আফরিন একটু মনে মনে খুশি হলো যে অন্তত এখন তার ইচ্ছা মতো সে থাকতে পারবে। আদনান বাইরে এসে দেখে সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। এখন সে সিগারেট খাবে কিভাবে? কোনো কথা না বলে চুপচাপ মাথাটা নিচু করে রাস্তার এক সাইড দিয়ে হেঁটে যাচ্ছে। আর পাঞ্জাবির পকেটে নিজের হাত একটা ঢুকিয়ে দিয়েছে, আর একটা হাত প্যান্টের পকেটে। সে শুধু ভাবতেছে, একটা মানুষকে ভালোবেসে এত করে বিয়ে করলো, এখন তার পরিবার থেকেই মেনে নিল তাদেরকে, কিন্তু তারপর সেই মানুষটা কেন তাকে মেনে নিচ্ছে না? আদনান তো আফরিনকে সত্যিকারের ভালোবাসে, টাইম পাস বা বিয়ে করেছে, কিছুদিন পর ছুঁড়ে ফেলে দিবে এরকম তো না। তাহলে কেন আফরিন আদনানকে আবার দূরে ঠেলে দিচ্ছে? কেন তাকে বুঝতে পারতেছে না? আঙ্কেল, দরজাটা একটু খুলবেন প্লিজ? আমার একা ভয় লাগতেছে। একা ভয় করবে কিসের জন্য? আদনান কোথায়? আদনান আর তুমি না এক রুমে, তাহলে তোমার ভয় করতেছে মানে? আপনার ছেলে সে কখন রুম থেকে বেরিয়ে গিয়েছে, এখনো আসার খবর নেই। ভয় লাগতেছে একা একা। আপনি তো জানেন আমি একা থাকতে পারি না। আর তুমি এখন এসে আমাকে বলতেছো কখন গিয়েছে, আর বলে যায় নাই তোমাকে কি করতে গিয়েছে বাইরে? আসলে এখানে ভুলটা আমারই। আমার সাথে একটু ঝগড়া হয়েছে, আর হয়তো আমার উপর রাগ করেই বাইরে গিয়েছে। দেখো, একটা কথা বলি, যা হয়েছে হয়েছে, সবকিছু ভুলে যাও আর নতুন করে সবকিছু শুরু করো। আর তোমাকে তো কেউ কোনো কিছু বলবে না, সবাই তোমাকে ভালোবাসে, তুমি ভালো করে জানো। কিন্তু আগের মতো কেউ আমাকে ভালোবাসবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই আমার খুব ভয় লাগতেছে। কিছুদিন পর আমাকে তো এখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তাই না? সেই তুমি ছোটকাল থেকে এখানে আছো, তুমি তো আমাকে চেনো, আর আমার উপর তো তোমার আস্থা বা বিশ্বাস আছে, তাই না? এসব নিয়ে পরে কথা বলবো আঙ্কেল। আপনি একটু দেখেন আপনার ছেলে কোথায়, আর রাগের বশে কোথায় কি করতেছে। ওনার তো রাগ উঠলে কন্ট্রোল করতে পারে না। ভয় লাগতেছে এখন আমার। আচ্ছা, তুমি যাও, আমার রুমে গিয়ে বসো, তোমার আন্টির সাথে আমি দেখতেছি। না, একটু রুমে যাচ্ছি। একটু রুমে কাজ আছে তো, আমি কাজটা শেষ করতেছি। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন কোথায় আছে, বাসায় আসবে কিনা, একটু আমায় জানাবেন। কথাটা বলে আফরিন তার নিজের রুমে চলে গেল। আফরিন যদিও রাগ দেখিয়ে আদনানকে কথাগুলো শুনিয়ে দিয়েছিল, কিন্তু এখন ভেবে কষ্ট হচ্ছে আফরিন যে কেন তাকে কথাগুলো বলতে গেল। আর মানুষটা এভাবে চলে যাবে ভাবতে পারেনি। মানুষটা তো তাকে ভালোবাসে, তার তো খারাপ চায়নি বা তার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি, তাহলে কেন অমানুষের মতো তার সাথে আচরণ করলো আফরিন? এটাই ভেবে খুব কষ্ট পাচ্ছে আফরিন। আর এদিকে আদনান হাঁটতে হাঁটতে অনেক দূর পথ এসে পড়েছে। এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3টা বেজে গিয়েছে। এতক্ষণ সে হেঁটেছে, প্রায় 2 ঘন্টা ধরে হাঁটতেছে। তার মানে সে অনেক দূর পথ পাড়ি দিয়ে ফেলেছে। যখন সে বুঝতে পারলো সে অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছে, তখন সে আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। সামনে এসে একটা ভয়ানক বিপদের সম্মুখীন হলো সে। অন্ধকার কালো ঘুটঘুটে রাস্তা, আর সামনে কয়েকজন মাতাল ছেলে মাতলামি করতেছে নেশাদ্রব্য পানীয় পান করার পর। আদনান কখনো এরকম বিপদের সম্মুখীন হয়নি। আদনানের খুব খারাপ লাগতেছে যদি এখন তাদের সাথে ঝামেলা লেগে যায়, কারণ মানুষ যখন মাতাল হয়ে যায় তখন তার সেন্স থাকে না, সে কি করতেছে না করতেছে কিছুই বুঝতে পারে না, সে মানুষ থেকে অমানুষ হয়ে যায়। এটা ভেবে আদনানের খুব খারাপ লাগতেছে, কারণ তারা তো এখন তাদের ভারসাম্যহীন হয়ে পড়ে আছে। হুট করে যদি আদনানের উপর খুব খারাপভাবে আক্রমণ করে দেয়, আদনান কিছুই করতে পারবে না, শুধু আদনানকে দেখতেই হবে। তাই আদনান পাশ কেটে যেতে চাইলো, বাট পাশ কেটে যেতে পারলো না। হুট করে তারা এসে আদনানের উপর একটু আক্রমণাত্মক হয়ে উঠলো। আর অবস্থা বিগতি দেখে আদনান নিজের আত্মরক্ষার জন্য যতটুকু সম্ভব ততটুকুই লড়ে যাচ্ছে তাদের সাথেই। কি হয়েছে তোমার? আর তোমার শরীরে এত ক্ষতবিক্ষত কেন? এত শরীরে দাগ আসলো কোথা থেকে তোমার? তেমন কিছু না, আমি ঠিক আছি আর আমি এখন ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবে না। আপনার কি হয়েছে আমি সেটা জানতে চাচ্ছি। আর আপনাকে এরকম দেখাচ্ছে কিসের জন্য? কি হয়েছে আমাকে বলবেন প্লিজ? তোকে বেশি বকবক করতে হবে না, তুই এখন আমার চোখের সামনে থেকে যা। আপনি এরকম করতেছেন কেন বুঝতে পারতেছি না। আপনি আমার সাথে ভালোভাবে কথা বলেন। এত কথার কৈফিয়ত দিতে পারবো না, তুই যা এখন। আমি আপনার ঘরের বউ, আমাকে বলতেই হবে আপনার কি হয়েছে। কারণ আপনার নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, আর আপনি সেটা আমাকে কেন বলবেন না? আমি কিসের জন্য বলবো? আমার বলার ইচ্ছে করতেছে না।
আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দে। আর তুই এখান থেকে সরে যা। কথাটা বলে আদনান নিজের রুমে প্রবেশ করলো আর বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে বিছানায় এসে শুয়ে পড়লো। আফরিন কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। এখন আফরিনের খুব খারাপ লাগতেছে। তার সাথে এরকম করা মনে হয় ঠিক হয়নি। যখন বাসার সবাই তাদেরকে মেনে নিল, তখন আদনান কেন এরকমটা করতেছে। আফরিন কোনো কথা না বলে চুপচাপ আদনানের পাশে গিয়ে শুয়ে পড়লো। কিন্তু সেদিকে কোনো গুরুত্ব নেই আদনানের। চুপচাপ নিজের মতো শুয়ে আছে আদনান। আপনার কি হয়েছে? আপনি আমার সাথে কথা বলবেন না? আদনান চুপ করে আছে। আদনান কোনো কথা বলে না, কারণ আদনানের খুব ভয় লাগতেছিল তখনকার সেই বিষয়টা নিয়ে। আদনান যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিল, তখন এসে দেখে কয়েকটা ছেলে মাতাল অবস্থায় সেখানে দাঁড়িয়েছিল। আর আদনান তাদের কাছে গেলে তারা মাতাল অবস্থায় আদনানকে আক্রমণ করে আদনানের টাকা পয়সা ছিনতাই করার জন্য। কিন্তু তারা চারজন হলে হবে কি, তারা তো মাতাল অবস্থায় ছিল, যার জন্য আদনান নিজের প্রতিরক্ষা করতে পেরেছিল আর সেখান থেকে ফিরে আসতে পেরেছিল বাসায়। একটু হলে আজকে তার জীবনটাই চলে যেত। আপনি কি আমার সাথে কথা বলবেন না নাকি? আমার ঘুম পাচ্ছে, এখন যদি একটু ডিস্টার্ব করিস তাহলে কিন্তু তোর অবস্থা অনেক খারাপ আছে। তাই নাকি? কি অবস্থা খারাপ আছে শুনি? যা ইচ্ছা করতে পারেন, বাট কথা বলেন আমার সাথে। এখন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কারোর সাথে কথা বলার কোনো ইচ্ছা করতেছে না এখন আমার। আমার সাথে আপনাকে কথা বলতেই হবে। আমার সাথে কথা না বললে কিন্তু খারাপ হবে। তোর সাথে আমি কি কথা বলবো আর কি খারাপ হবে শুনি? আমি আপনার সাথে কথা না বলে থাকতে পারতেছি না। আপনি আমার অভ্যাস হয়ে গিয়েছেন। ভালো হইছে, এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো, না হলে কিন্তু সমস্যা আছে। আমি বলেছিলাম যে আমাকে বিয়ে করিয়েন না। আপনি আমাকে সহ্য করতে পারবেন না, বা আমার আচরণ ব্যবহারগুলো আপনার ভালো লাগবে না। আমি বলতেছি আমার ঘুম পাচ্ছে, এখন উল্টাপাল্টা কথা বলবি না। আমি আপনাকে ভালোবাসি, আর আপনার সাথে কথা না বলে আমি থাকতে পারতেছি না। আপনি কেন বুঝতে পারতেছেন না? আমার কষ্ট হচ্ছে। তাতে আমি কি করতে পারি? কষ্ট হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। এই, আমার জন্য আপনার মনে ভালোবাসা, আমি কষ্ট পাচ্ছি, আর আপনি আমার প্রতি কোনো যত্নশীল না। এখন আমাকে কি করতে হবে সেটা বলো, আমি সেটাই করতেছি। আপনি কোথায় গিয়েছিলেন, কি করতে গিয়েছিলেন, আর এতক্ষণ বাইরে কি করলেন? আর আপনার শরীরের এই অবস্থা কেন? আমি তো বলেই দিয়েছি এত কথার উত্তর আমি দিতে পারবো না। তারপর এরকম করার কি আছে শুনি? আমি আপনাকে ভালোবাসি আদনান সাহেব, ভালোবেসে ফেলেছি আমি। আপনার জন্য এখন আমার মায়া হয়, কষ্ট হয়। ঠিক আছে, তাহলে এখন ঘুমিয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে, কালকে কথা হবে। আপনি কি আমাকে ইগনোর করতেছেন, বা আমার সাথে এখন আপনার কথা বলতে ভালো লাগে না আর এমন কিছু? আমি যখন তোমাকে পাগলের মতো ভালোবেসে গিয়েছিলাম তখন তুমি কি করেছিলে? আমাকে কত ইগনোর করেছো, কত কি বলেছো। তারপর আমি তোমাকে নির্লজ্জের মতো ভালোবেসে গিয়েছিলাম, আর তুমি একদিন কষ্টটা সহ্য করতে পারতেছো না। তাহলে আমার কি অবস্থা হয়েছিল একটু ভেবে দেখো। আমি তিলে তিলে নিজেকে কতটা ক্ষত বিক্ষত করে ফেলেছিলাম। আসলে আমি বুঝতে পারিনি। আমার মনে হয় এরকম কোনো ফিলিংস ছিল না। আর আমরা গরিব মানুষ, কখনো ভালোবাসার স্বাদ, রং, রস এইসব নিয়ে আমরা কখনো ভাবনা চিন্তা করিনি। সব সময় টাকার পিছনে ছুটেছি। বেঁচে থাকতে হলে টাকার প্রচুর প্রয়োজন। আজকে আমাকে ভালোবেসে ফেলেছো, তাহলে আজকে তো রিয়ালাইজ করতে পারতেছো যে আমার অবস্থা কি হয়েছিল, আমি কেমনে দিনকাল পার করতাম। আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিবেন। আমি আর কখনো আপনাকে কষ্ট দিব না। সারা জীবন ভালোবাসায় ভরিয়ে রাখবো। কথাটা বলে আদনান সাহেবকে জড়িয়ে নিলাম নিজের বাহু ডোরে। লোকটাকে দেখে খুব মায়া হচ্ছে। আজকে কি অবস্থা, সারা শরীরে ক্ষত বিক্ষত হয়ে আছে। ছোট বাচ্চাদের মতো কেন জানি ভয়েতে আছে আদনান সাহেব। আসলে আমার যে মন নেই সেটা না, আমারও তো মন আছে। আমিও মানুষ, আমিও ভালোবাসতে পারি। কিন্তু গরিব ছিলাম, ভয় পাইতাম সব সময়, কখন জানি কি হয়। কিন্তু আদনান যখন আমাকে প্রথম ভালোবাসার কথা বলেছিল, তখন আমার খুব ইচ্ছে করেছিল যে আমিও তাকে আমার মনের কথাগুলো খুলে বলি। কিন্তু আমি ভয় পেতাম। কিন্তু শেষ পর্যন্ত যখন জোরপূর্বক ভাবে বিয়েটা করে নিলাম, তখন অনেক খুশি হয়েছিলাম মনে মনে, কিন্তু বাইরে কখনো প্রকাশ করা হয়নি। আজকে আমি একটু নির্লজ্জ হয়ে গেলাম। আমি আদনান সাহেবের ঠোঁটে ঠোঁট দুটো বসিয়ে দিলাম। আমার এরকম কাণ্ড দেখে আদনান সাহেব একটু হকচকিয়ে উঠলেন। হয়তো কল্পনাও করতে পারে নাই যে আমি এরকম বেহায়ার মতো একটা কাজ করে বসবো। উনি প্রথমে ভয় পেলেও, একটু নড়াচড়া করলেও কিছুক্ষণ পর একদম নিস্তেজ হয়ে গেলেন। নিজেকে আমার কাছে বিলিয়ে দিলেন, আর আমিও ইচ্ছা মতো নিজের বাহু ডোরে ওনাকে আবদ্ধ করে নিলাম। তারপর আমি ওনার শরীরের উপর নিজের শরীরটা এলিয়ে দিলাম, আর বেহায়ার মতো তাকে ভালোবাসলাম।
আজকে মনে হচ্ছে আমার কোনো লজ্জা নেই। আমি মনে হচ্ছে আজকে একদম বেখেয়ালি হয়ে গিয়েছি যে আমি একজন নারী, আর নারীরা লজ্জার ভূষণ, সে সব কিছু আজকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা মুহূর্ত এনে দেওয়ার জন্য। এতদিন তো আপনি আমাকে জোর করে ভালোবেসেছিলেন, সেখানে কোনো ভালোবাসার রং ছিল না, যে ভালোবাসায় কখনো আমরা দুজন দুজনকে রাঙিয়ে দিতে পারি। শুধু এখানে সব কিছুই উপহার দেব আপনাকে চৌধুরী সাহেব। এত ভালোবাসা এতদিন কোথায় লুকায়িত ছিল যে ভালোবাসার বহিঃপ্রকাশ করেনি আমার মহারানী? সময়ের অপেক্ষায় ছিলাম, যদি কখনো ভালো সময় আসে নিশ্চয়ই আমি আপনাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসবো। আজকে সেই সময় হয়ে এসেছে। তাহলে এতদিন কিসের ভয় ছিল আমাকে ভালোবাসা শুনি? অনেক কিছু, লজ্জার ভয়ে, সমাজের কটু কথার ভয়ে, বাসার মানুষের কথা শোনার ইচ্ছা ছিল না, সবাই আমাকে কটু কথা বলবে তার ভয়। এত কথা চিন্তা করে কেমনে তুমি থাকতে পারো বুঝি না। এত ছোট মানুষ এত কিছু ভাবো কিভাবে? করতে হয় চৌধুরী সাহেব, আপনি তো বড় লোক, আপনার তো এসব চিন্তা ভাবনা মাথায় আসবে না, কিন্তু আমরা গরিব, আমাদের এসব চিন্তা ভাবনা মাথায় থাকবে সব সময়। এই বড়লোক আর গরিব কতটা আর মুখ দিয়ে উচ্চারণ করবে না। ভালোবাসা ছোটলোক বা বড়লোক দেখে হয় না, দুটি মনের ভিতরের আকাঙ্ক্ষা থেকে হয়ে ওঠে। কথাটা বলে আমি আবার আমার মহারানীকে নিজের বুকে নিলাম আর তার গালে কপালে চুম্বন দিলাম। ভালোবাসার পরশ দিয়ে তাকে রাঙিয়ে দিলাম। ভালোবাসাটা প্রথমে যতই কষ্ট মায়া হোক, যদি ভালোবাসাটা আপনি নিজের করে নিতে পারেন, আপনি আপনার ইচ্ছে অনুযায়ী সবকিছু করে নিতে পারেন, তাহলে দেখবেন ভালোবাসা অনেক সুন্দর। ভালোবাসতে টাকা পয়সা দরকার হয় না। আপনারা বলতে পারেন যে টাকা পয়সার দরকার হয় ভালোবাসতে, আবার কেমন কথা, সবাই তো বলে ভালোবাসতে টাকা পয়সা লাগে, কিন্তু আমি এর উল্টো কথা কেন বলতেছি তাই তো? ভাই, আপনার যখন টাকা থাকবে আপনার কাছে ভালোবাসা থাকবে, যখন আপনার কাছে টাকা থাকবে না তখন ভালোবাসতে আপনার কাছে থাকবে না। কেন বলতেছি এরকম কথা, তাই তো বলার কারণ হচ্ছে, আপনি যখন কাউকে ভালোবাসবেন আর তাকে নিয়ে ঘুরতে যাবেন, আপনার প্রিয়তমা আপনাকে আরো বেশি ভালোবাসবে। তখন তাকে আপনি রিকশায় করে ঘুরবেন পুরো শহর বা রাতের শহর, কোনো ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবেন, সুন্দরভাবে তাকে উপহার দেবেন, সারপ্রাইজ করবেন, দেখবেন যে ভালোবাসাটা আরো রঙিন হয়ে যাবে। কিন্তু যখন আপনার কাছে টাকা থাকবে না, তখন তো আর আপনি সেটা করতে পারবেন না। আপনার ভালোবাসাটা বিলীভ হয়ে যাবে, তখন আপনার কাছে ভালোবাসাটা একটা নামমাত্র মনে হবে। এত মনোযোগ দিয়ে কি ভাবা হচ্ছে শুনি, আর আমার সাথে কোনো কথা বলতেছেন না, ব্যাপার কি? তোমাকে অনুভব করতেছি প্রিয়তমা, তোমার ভালোবাসাটা চাই আমি খুব গভীরভাবে স্পর্শ করতেছি। আপনার মতো যে আমি এখন স্বামী পাবো সেটা আমার কপাল ছিল, কারণ আমার মতো একটা নিচু বংশের মেয়েকে যে এত মর্যাদা সম্পন্ন মানুষ বানিয়ে দেবেন আপনি, আমি কখনো কল্পনাও করতে পারিনি। নেক্সট টাইম তোমার মুখ থেকে যেন এরকম কোনো কথা আমি শুনতে না পাই, তাহলে সেদিন তোমার এই পৃথিবীতে শেষ দিন হবে আর আমারও। আচ্ছা ঠিক আছে, এই যে কানে ধরে বললাম, আর কখনো বলবো না। এখন আমাকে মাফ করবেন জাহাপনা। এরকম হুটহাট কথা তোমার মাথায় আসে কিভাবে বুঝি না, এরকম করে যে তুমি আমাকে নেশায় ফেলে দাও। আমি কোনো বিষদ্রব্য না যে আমাকে দেখলে বা আমার এরকম আচরণ দেখলে আপনি নেশায় পড়ে যাবেন, বুঝছেন মিস্টার? তুমি ঠিক বলছো, তুমি কোনো নেশা জাতীয় দ্রব্য না, তুমি তার থেকে অধিক বেশি, কারণ নেশা করলে ঠিক হয়ে যায়, বাট তোমার নেশায় পড়ে গিয়েছি আর এটা ঠিক হওয়ার মতো না। চৌধুরী সাহেব একটা কথা বলবো? একটা কেন, হাজার কোটি লক্ষ যত ইচ্ছা বলতে থাকো। চৌধুরী সাহেব, আমার রাগী স্বামী, আমি আপনাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। আমিও আমার এই পাগলিটাকে অনেক ভালোবাসি, অনেক। সারা জীবন তার সাথে আমি পার করতে চাই, সব হাসি কান্না দুঃখ তার সাথে শেয়ার করতে চাই। আমিও ভালোবাসি আপনাকে, আমার সব কিছু আপনার সাথে শেয়ার করে সারা জীবন, যতদিন দেহে নিঃশ্বাস আছে ততদিন আপনার সাথে হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে চলতে চাই। আসো আর একবার তোমাকে আদর করি, অনেকক্ষণ থেকে আদর করি না তোমাকে। এই মাত্র 2 বার হয়ে গেল আপনার, তাও হচ্ছে না? আরো লাগবে? আমি পারবো না, আমার ঘুম পাচ্ছে এখন। আমি তো কোনো কথা শুনতে চাই না, আমার যখন যেটা লাগবে আমি তখন সেটা আমার বউয়ের কাছ থেকে নিয়ে নিব। আমার থেকে অনুমতি নেওয়ার কি আছে? আপনার বউ আপনি নিতে পারেন তাই না, আমাকে আবার বলতে হয়? কথাটা বলে আফরিন এবং আদনান দুজনে আবারও হারিয়ে গেল ভালোবাসার সাগরে। আফরিন এবং আদনানের যে ভালোবাসার গল্পটা, এটা সম্পূর্ণ কাল্পনিক, শুধু আপনাদের একটু ভালোবাসার জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য বানানো হয়েছে। সম্পূর্ণ গল্পটাই ছিল কাল্পনিক। কাল্পনিক কেন বলতেছি, কারণ মানুষ কল্পনায় থাকতে অনেক বেশি পছন্দ করে। বাস্তবতা আর কল্পনা জগৎ দুটাই ভিন্ন।
এই কল্পনাময় গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন। আর পরবর্তী গল্পটা অনেক মজাদার আর অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পরবর্তী গল্প শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। কিন্তু টাকা শেষ, তখন সংসারে অনাটন শুরু হয়ে যাবে, তখন ভালোবাসাটা আর থাকে না। মানুষ যতই মুখ দিয়ে বলুক না কেন, আমি এটা বিশ্বাস করি না। যতক্ষণ আপনার কাছে টাকা আছে ততক্ষণ ভালোবাসা আছে, টাকা শেষ আপনার ভালোবাসা শেষ। আমি এটাতেই বিশ্বাস করি। আর তাই আপনাকে টাকা ইনকাম করতে হবে ভালোবাসা সুখে রাখার জন্য। এই গল্পটা কেমন হয়েছে জানাবেন। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আশা করি ভবিষ্যতেও পাবো। আলবিদা।